আমার মুখের উপরে কথা বলার সাহস তুই কই পেলি? আমি বলছি তুই বিয়ে করবি মানে তুই বিয়ে করবি, এর বাইরে একটা কথাও আমি শুনতে চাই না। আমি আপনার চাকর না ইয়ানা আপু। আমার আম্মু অসুস্থ বলে আপনি আমাকে কিনে নেন নাই। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ইয়ানা রেগে নয়নের শার্টের কলার চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। ইয়ানার চোখে মুখে চরম রাগ, কিন্তু সেই রাগের পিছনে লুকিয়ে আছে একটা অদ্ভুত অধিকার। ইয়ানা দাঁতে দাঁত চেপে বলল, তুই আমাকে আপু ডাকবি না, তোকে আমি আজীবন আপু ডাকার জন্য বড় করি নাই। খালামণির শেষ ইচ্ছে তুই পূরণ করবি কি করবি না সেইটা তোর ব্যাপার, কিন্তু তুই আমাকে বিয়ে করতে বাধ্য। আপনি পাগল হয়ে গেছেন। খালামণি শুনলে আমাকে আর আম্মুকে রাস্তায় বের করে দিবে। আপনার জেদের জন্য আমি আমার আম্মুর সম্মান নষ্ট করতে পারবো না। তুই আমার জেদ দেখেছিস, কিন্তু আমার ভেতরের কষ্টটা তোর চোখে পড়ে না, তাই না? তুই একটা পাষাণ নয়ন। ইয়ানার চোখের কোণায় পানি জমে গেল। নয়ন অবাক হয়ে ইয়ানার দিকে তাকিয়ে থাকলো। যে মেয়েটা সারা জীবন সবাইকে ধমকের উপরে রাখে, তার চোখে আজ পানি। হঠাৎ পাশের রুম থেকে ফারজানার কাশির আওয়াজ আসলো। নয়ন ইয়ানাকে সরিয়ে দিয়ে দৌড়ে ওর আম্মুর রুমে গেল। ইয়ানাও পিছন পিছন গেল। ফারজানা কাঁচতে কাঁচতে মুখ দিয়ে রক্ত বের করে ফেললো। নয়ন হাউমাউ করে কান্না করে দিল। ফারজানা কাঁপা কাঁপা হাত বাড়িয়ে ইয়ানার হাত ধরলো। ফারজানা বলল, মা ইয়ানা, আমার সময় শেষ। আমি জানি তুই আমার নয়নকে অনেক ভালোবাসিস। তোর রাগের পেছনে যে আমার ছেলেটার জন্য কত মায়া সেটা আমি বুঝি। তুই কি আমার পাগল ছেলেটার দায়িত্ব নিবি? খালামণি, তুমি এসব কি বলছো? তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি ডাক্তার সামিরকে কল দিচ্ছি। না মা, আমি আর বাঁচবো না। তুই আমাকে কথা দে, তুই আমার নয়নকে ছেড়ে কখনো যাবি না। ও বড্ড একা হয়ে যাবে রে। আমি কথা দিলাম খালামণি, আমি নয়নকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসবো। ওর চোখের একটা পানিও আমি মাটিতে পড়তে দেব না। ঠিক তখন রেহেনুবা ড্রয়িং রুমে প্রবেশ করলো। রেহেনুবা চিল্লাইয়া বলল, ইয়ানা, তুই এই বস্তির মতো বাড়িতে কি করছিস? তোর না আজ ক্লায়েন্টদের সাথে মিটিং ছিল? আম্মু, তুই চুপ কর। খালামণির অবস্থা অনেক খারাপ, আর তুই এখানে এসে তোর স্ট্যাটাস দেখাচ্ছিস। আমি ঠিকই বলছি, এই ফকিন্নিদের জন্য তুই তোর ক্যারিয়ার নষ্ট করছিস। আমি তোকে এখনই নিয়ে যেতে এসেছি, চল আমার সাথে। আমি কোথাও যাব না, আমি আজ এখানেই থাকবো, আর আমি নয়নকে বিয়ে করব। ইয়ানার কথা শুনে রেহেনুবা থমকে গেল। রেহেনুবা রাগে কাঁপতে কাঁপতে বলল, তুই এই ফিকারের ছেলেকে বিয়ে করবি? আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। তুই যদি একে বিয়ে করিস তাহলে আমার সাথে তোর সব সম্পর্ক শেষ। ঠিক আছে আম্মু, তাই হোক। সম্পত্তির চেয়ে আমার কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি। আমি আজ নয়নকেই বিয়ে করব। রেহেনুবা রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। ফারজানার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। ইয়ানা এক সেকেন্ড দেরি না করে কাজী ডেকে নিয়ে আসলো। ড্রয়িং রুমের সোফায় নয়ন মাথা নিচু করে বসে আছে। ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ইয়ানা নয়নের পাশে এসে বসলো। কাজী বিয়ে পড়াতে শুরু করলো। কাজী বলল, নয়ন চুপ করে আছে, ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ ইয়ানা সোফার নিচ দিয়ে নয়নের হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় চেপে ধরলো। নয়ন চমকে উঠে ইয়ানার দিকে তাকালো। ইয়ানার চোখে একটা অদ্ভুত ভরসা। ইয়ানা নিচু কণ্ঠে বলল, আমি আছি তো নয়ন, আমি সারা জীবন এইভাবেই তোর হাত ধরে থাকবো, ভয় পাস না। কবুল। 3 বার কবুল বলার পর বিয়ে শেষ হলো। ফারজানা শান্তিতে চোখ বন্ধ করে নিল। হঠাৎ দরজায় মায়া এসে দাঁড়ালো। মায়া দৌড়ে এসে নয়নকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, নয়ন, আন্টি কেমন আছে রে? তুই কাঁদিস না নয়ন, আমি তো আছি তোর পাশে। আমি তোকে একা হতে দিব না। মায়াকে নয়নের এত কাছে দেখে ইয়ানার বুকের ভেতর ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। ইয়ানা রাগে হাত মুঠো করে নিল। ইয়ানা এক ঝটকায় মায়াকে টেনে নয়নের কাছ থেকে সরিয়ে দিল। ইয়ানা চিল্লাইয়া বলল, খবরদার মায়া, তুই আমার স্বামীর গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পেলি? স্বামী মানে? ইয়ানা আপু, আপনি এসব কি বলছেন? নয়ন আর আমার সম্পর্ক তো আপনি জানেন। আমি শুধু এইটুকু জানি, আজ থেকে নয়ন শুধুই আমার। আমাদের আজই বিয়ে হয়েছে, তাই এখন থেকে নয়নের ছায়া থেকে তুই দূরে থাকবি। ওর বউ বেঁচে থাকতে অন্য কোনো সস্তা মেয়ের দরকার নেই। ইয়ানা আপু, আপনি মায়ার সাথে এইভাবে কেন কথা বলছেন? ও তো আমার শুধু বন্ধু।
বিপদের সময় আমাকে দেখতে এসেছে। আমি বলছি ওকে তোর থেকে দূরে থাকতে, আর তুই আমাকে আপু ডাকবি না। আমার জিনিস অন্য কেউ স্পর্শ করবে সেইটা আমি কখনোই সহ্য করব না। তুই এখন এখান থেকে বিদায় হ মায়া। ইয়ানার ধমক শুনে মায়া কান্না করতে করতে বের হয়ে গেল। নয়ন ইয়ানার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। ইয়ানার চোখের অধিকার বোধ নয়ন ঠিক বুঝতে পারছে না। রাত তখন প্রায় 11টা। ফারজানাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। নয়ন আর ইয়ানাকে নয়নের ছোট্ট রুমে পাঠিয়ে দেওয়া হইল। ঘরের ভেতর একটা দমবন্ধ করা নীরবতা। নয়ন খাটের এক কোণায় মাথা নিচু করে বসে আছে। সারা দিনের ধকলে ওর চোখ মুখ বসে গেছে। ইয়ানা দরজা বন্ধ করে ধীর পায়ে নয়নের দিকে এগিয়ে গেল। ইয়ানা বলে উঠল, সারাদিন তো কিছুই খাস না। আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি, চুপচাপ খেয়ে নিবি। আমার খিদে নাই, আপনি চাইলে খেয়ে নিতে পারেন ম্যাডাম। আমি জানতে চাই নাই তোর খিদে আছে কি নাই। আমি বলছি খাবার নিয়ে আসছি আর তুই খাবি। ম্যাডাম, আপনি আমার উপরে এভাবে জোর করতে পারেন না। আপনি আপনার জেদ পূরণ করেছেন, আমাকে কিনে নেন নাই। আপনার এই বসগিরি অফিসে দেখাবেন, আমার সাথে না। নয়নের কথা শুনে ইয়ানার মাথায় রক্ত উঠে গেল। ইয়ানা দ্রুত পায়ে নয়নের কাছে গিয়ে ওর শার্টের কলার শক্ত করে চেপে ধরল। দুজনের মাঝখানে এখন 1 ইঞ্চিরও কম দূরত্ব। ইয়ানার গরম নিঃশ্বাস নয়নের মুখে আছড়ে পড়ছে। ইয়ানা রেগে বলল, আমাকে ম্যাডাম বলা বন্ধ কর নয়ন। আমি তোর অফিসের বস না, আমি তোর বিবাহিত স্ত্রী। আর তুই কি বললি? আমি জেদ পূরণ করছি? তাহলে কি ভালোবেসে বিয়ে করেছেন? আপনি তো আমাকে সব সময় ছোট করে দেখেছেন। আপনার স্ট্যাটাস আর ক্ষমতার কাছে আমি তো একটা সামান্য কর্মচারী। হ্যাঁ, ভালোবেসেছি, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি তোকে। কিন্তু তুই তো একটা গাধা। তুই তো কোনোদিন আমার চোখের ভাষা পড়তে পারিস নাই। ইয়ানার কথা শুনে নয়ন স্তব্ধ হয়ে গেল। ওর চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ইয়ানা নয়নের কলার ছেড়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর চোখও এখন পানি টলবল করছে। ইয়ানা বলে উঠল, তুই কি ভেবেছিলি আমি শুধু খালামুনির কথায় এক মুহূর্তে রাজি হয়েছি? আমি তোকে গত 5 বছর ধরে ভালোবাসি নয়ন। কিন্তু তুই তো সব সময় আমাকে সিনিয়র, আপু, ম্যাডাম বলে দূরে সরিয়ে রেখেছিস। আমি কখনোই সুযোগ পাইনি তোকে আমার মনের কথা বলার। ইয়ানা, আমার বিশ্বাস হচ্ছে না। তোর বিশ্বাস না হলেও এটাই সত্যি। আর একটাও কথা না, এখন সোজা হয়ে বস, আমি খাবার আনছি। ইয়ানা খাবার নিয়ে এসে নিজের হাতে লোকমা বানিয়ে নয়নের মুখের সামনে ধরল। নয়ন মুখ ফিরিয়ে নিল। নয়ন বলে উঠল, আমার সত্যিই খেতে ইচ্ছে করছে না ইয়ানা। আম্মুর অবস্থা দেখে আমার গলা দিয়ে খাবার নামবে না। নয়ন, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু তুই না খেলে কি খালামণি সুস্থ হয়ে যাবে? তুই অসুস্থ হয়ে পড়লে খালামণিকে কে দেখবে? প্লিজ আমার জন্য একটু খেয়ে নে। ইয়ানার চোখের দিকে তাকিয়ে নয়ন আর না করতে পারল না। ইয়ানা নিজের হাতে নয়নকে খাইয়ে দিল। নয়ন অবাক হয়ে দেখছে যে মেয়েটাকে সে এত কঠোর ভাবতো, সেই মেয়েটার চোখের পরতে পরতে আজ শুধু তার জন্য যত্ন। খাবার শেষে ইয়ানা নিজে টিস্যু দিয়ে নয়নের মুখ মুছে দিল। ইয়ানা বলে উঠল, এবার তোর শার্টটা খোল। সারাদিন পরে আছিস, ঘেমে গেছিস তো। আমি খুলতে পারবো, আপনি সরেন। নয়ন কিছু বোঝার আগেই ইয়ানা নিজে হাতে নিয়ে নয়নের শার্টের বোতাম খুলতে শুরু করলো। নয়ন চরম অস্বস্তিতে পড়ে গেল। নয়ন বলে উঠল, ইয়ানা, কি করছেন আপনি? আপনি আমার সিনিয়র, আপনি কেন আমার শার্ট খুলছেন? ছাড়েন বলছি। আবার সিনিয়র? তুই কি মার খাবি নয়ন? আমি তোর স্ত্রী, স্বামীর খেয়াল রাখাটা স্ত্রীর অধিকার। এতে কোনো ছোট বড় নাই, তুই চুপ করে বস। ইয়ানার এই নিঃস্বার্থ যত্ন দেখে নয়নের বুকের ভেতরে জমে থাকা অভিমান যেন গলতে শুরু করলো। ইয়ানা উঠে দাঁড়িয়ে আলমারি থেকে নয়নের আরামদায়ক জামা কাপড় বের করে দিল। ইয়ানা বলল, যা ফ্রেশ হয়ে আয়। আর শোন, বাথরুমে গিয়ে আবার একা একা কাঁদবি না, আমি কিন্তু ঠিক বুঝতে পারবো। নয়ন ফ্রেশ হতে বাথরুমে গেল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখ মুখ দেখলো। ইয়ানার বলা প্রতিটি কথা ওর কানে বাজছে। নয়ন ফ্রেশ হয়ে বের হওয়ার পর দেখলো ইয়ানা শাড়ির পিন খুলতে গিয়ে হিমশিম খাচ্ছে। নয়ন ধীর পায়ে ইয়ানার পেছনে গিয়ে দাঁড়ালো। নয়ন বলে উঠল, আমি কি সাহায্য করব? পিনটা আটকে গেছে, একটু সাবধানে খুলে দে।
নয়ন কাপা কাপা হাতে ইয়ানার কাঁধের কাছে শাড়ির পিনটা খুলতে লাগলো। ইয়ানার গলার কাছে নয়নের আঙ্গুলের স্পর্শ লাগতেই ইয়ানার সারা শরীর কেঁপে উঠল। ইয়ানা চোখ বন্ধ করে নিল। পিন খোলা হতে ইয়ানা ঘুরে নয়নের মুখোমুখি দাঁড়ালো। দুজনের চোখাচোখি হলো। এক অদ্ভুত রোমান্টিক আবেশ তৈরি হলো সারা ঘরে। নয়ন বলে উঠল, খোলা হয়ে গেছে। থ্যাঙ্কস, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। ইয়ানা ফ্রেশ হয়ে এসে দেখলো নয়ন ফ্লোরে একটা বালিশ নিয়ে শুয়ে আছে। ইয়ানার মেজাজ আবার গরম হয়ে গেল। ইয়ানা চিল্লাইয়া বলল, নয়ন, তুই ফ্লোরে কি করছিস? আমি এখানেই ঘুমাবো, আপনি খাটে ঘুমান। তুই যদি ফ্লোরে ঘুমাস তাহলে আমিও ফ্লোরে ঘুমাবো। আমি আমার স্বামীকে একা ফ্লোরে ফেলে নিজে আরাম করে খাটে ঘুমাবো এমন মেয়ে আমি না। না প্লিজ, জেদ করবেন না। আমরা আজই বিয়ে করেছি। একই খাটে ঘুমানোটা আমার জন্য একটু কি আনকমফোর্টেবল? আমার তো কোনো সমস্যা হচ্ছে না। তুই সোজা খাটে এসে শুয়ে পড়, না হলে আমি সত্যিই ফ্লোরে শুয়ে পড়বো। ইয়ানার জেদের কাছে হার মেনে নয়ন চুপচাপ খাটে গিয়ে একপাশে শুয়ে পড়ল। ইয়ানা লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে নয়নের পাশে শুয়ে পড়ল। নয়ন নিজের পিঠ ইয়ানার দিকে ঘুরিয়ে একদম খাটের কিনারায় শুয়ে আছে। ইয়ানা মুচকি হেসে নয়নের দিকে একটু সরে আসলো। ইয়ানা পেছন থেকে নয়নকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের মুখটা নয়নের পিঠে গুজে দিল। নয়ন চমকে উঠে বলল, ইয়ানা কি করছেন? কেউ দেখলে কি ভাববে? নিজের ঘরের ভেতরে কে দেখতে আসবে? আর বউ হয়ে স্বামীকে জড়িয়ে ধরেছি, তাতে কি তোর খুব সমস্যা হচ্ছে? না মানে আমার অভ্যাস নাই তো। আপনি অনেক বেশি কাছে চলে এসেছেন। অভ্যাস হয়ে যাবে। এখন থেকে প্রতিদিন এইভাবে তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমার জিনিস আমি নিজের কাছেই রাখবো। নয়ন আর কিছু বলল না। ইয়ানার উষ্ণ স্পর্শে নয়নের সারা দিনের ক্লান্তি আর সব কষ্টগুলো যেন একটু একটু করে দূর হয়ে যাচ্ছে। নয়ন নিজের হাত দিয়ে ইয়ানার হাতটা আলতো করে চেপে ধরল। ইয়ানা নয়নের পিঠে মুখ লুকিয়ে একটা তৃপ্তির হাসি হাসলো। ইয়ানা বলে উঠল, নয়ন, তুই কি আমাকে একটুও ভালোবাসিস না? আমি জানি না ইয়ানা, আমি কখনো ওভাবে ভাবি নাই। আমার কাছে আপনি সবসময় আমার খালার মেয়ে আর আমার অফিসের কড়া বস ছিলেন, যার রাগী চোখের দিকে তাকালেই আমার ভয় লাগতো। কিন্তু এখন তো আর আমি তোর বস না, এখন আমি তোর বউ, তোর স্ত্রী। তুই কি আমাকে একবারের জন্য হলেও ভালোবাসার চোখে দেখতে পারিস না? একটু সময় দিন আমাকে। সব কিছু এত দ্রুত হয়ে গেল যে আমি এখনো বুঝে উঠতে পারছি না। তবে আজ আপনি যেভাবে মায়াকে সরিয়ে দিলেন, যেভাবে আম্মুর সামনে দাঁড়িয়ে আমাকে আগলে রাখলেন, আমার ভিতরে ও অদ্ভুত কিছু একটা হচ্ছিল। আমি তোকে সারা জীবন সময় দিতে রাজি আছি নয়ন। আমি তোর সব অভিমান, সব দূরত্ব নিজের ভালোবাসা দিয়ে মুছে দেব। কিন্তু তুই কখনো আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাববি না। কথা দে আমাকে। নয়ন ধীরে ধীরে ইয়ানার দিকে ঘুরে শুলো। ড্রিম লাইটের আলোয় ইয়ানার মায়াবী মুখটা দেখে নয়নের বুকের ভেতর একটা তীব্র আন্দোলন শুরু হলো। এতদিনের আড়ালে থাকা মেয়েটার আসল রূপ আজ নয়নকে মুগ্ধ করছে। নয়ন ইয়ানার চোখের দিকে তাকিয়ে আলতো করে ইয়ানার গালে হাত রাখলো। নয়ন বলে উঠল, কথা দিলাম আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনারই থাকবো। ইয়ানা নয়নের বুকের উপরে মাথা রেখে শান্তিতে চোখ বন্ধ করলো। নয়ন ইয়ানার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। দুজনের মধ্যকার দীর্ঘদিনের নীরবতা আজ আর কোনো দূরত্বের না, বরং এক নতুন ভালোবাসার সূচনার। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে নয়নের মুখের উপর এসে পড়ল। নয়ন চোখ পিটপিট করে তাকাতেই বুঝতে পারলো ওর বুকের উপরে ভারী কিছু একটা রাখা আছে। নয়ন নিচে তাকাতেই ওর নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হইল। ইয়ানা নয়নের বুকের ভিতর মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ইয়ানার এক পা নয়নের পায়ের উপরে আর এক হাত নয়নের গলা পেঁচিয়ে ধরা। নয়ন আস্তে করে ইয়ানার হাতটা সরানোর চেষ্টা করতে লাগলো। ইয়ানা ঘুমের ঘোরে আরো শক্ত করে নয়নকে জড়িয়ে ধরে খসখসে গলায় বলল, একদম নড়াচড়া করবি না নয়ন। আমি এখনো ঘুম থেকে উঠি নাই, তুইও উঠবি না। চুপচাপ আমার বুকে শুয়ে থাক। ম্যাডাম, আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরে আছেন কেন? একটু তো স্পেস দিন আমাকে। আমার হসপিটালে যেতে হবে আম্মুকে দেখতে।
ইয়ানা চোখ না খুলেই নয়নের বুকে একটা আলতো করে কামড় দিয়ে দিল। নয়ন চমকে উঠে আহ করে শব্দ করে উঠল। ইয়ানা এবার চোখ খুলে লাল লাল চোখে নয়নের দিকে তাকিয়ে বলল, তোকে কাল রাতে না বলেছিলাম আমাকে ম্যাডাম ডাকবি না? তুই কি কানের মাথা খেয়েছিস নাকি ইচ্ছে করে আমার মেজাজ খারাপ করছিস? আমার জিনিস আমি শক্ত করেই ধরবো। তুই দম বন্ধ হয়ে মরে গেলেও আমি তোকে ছাড়বো না। আপনি কি পাগল ইয়ানা আপু? একটা মানুষকে এভাবে জোর করে আটকে রাখা যায় না। আমি আপনার কেনা গোলাম না যে আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে। আমাকে ছাড়েন, আমি উঠব। ইয়ানা এবার রেগে নয়নের উপরে উঠে বসলো। নয়নের দুই হাত খাটের সাথে চেপে ধরে ইয়ানা নয়নের চোখের দিকে তাকিয়ে চিল্লাইয়া বলল, আবার আপু ডাকলি তুই? তো সাহস তো কম না নয়ন। তুই আমার বিছানায় শুয়ে আমাকে আপু ডাকছিস? তুই কি চাস আমি তোকে এক্ষুনি এই খাটের সাথে বেঁধে ফেলি? তুই আমার গোলাম না ঠিক আছে, কিন্তু তুই আমার স্বামী, আর স্বামীর উপরে স্ত্রীর 100 ভাগ অধিকার আছে। তুই হসপিটালে যাবি ঠিক আছে, কিন্তু আমার হুকুম ছাড়া তুই এই খাট থেকে এক পাও নিচে ফেলতে পারবি না। আপনি আমার সাথে এমন কেন করছেন? আমি তো আপনাকে ভালোবেসে বিয়ে করি নাই, আপনি জোর করে করেছেন। হ্যাঁ, জোর করে করেছি, আর সারা জীবন তোর উপরে জোর খাটাবো। তুই আমাকে ভালোবাসিস আর না বাসিস, তুই অন্য কারোর দিকে চোখ তুলে তাকাতে পারবি না। এখন চুপচাপ ওয়াশরুমে যা, আমি আসছি। ইয়ানা নয়নকে ছেড়ে দিয়ে খাট থেকে নেমে গেল। নয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর দুইজন রেডি হয়ে হসপিটালের দিকে রওনা দিল। গাড়ির ভেতর চরম নীরবতা। নয়ন জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। ইয়ানা আর চোখে নয়নকে দেখতে লাগলো। ইয়ানা হঠাৎ নয়নের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। নয়ন হাত ছাড়িয়ে নিতে চাইলে ইয়ানা আরো শক্ত করে ধরে বলল, হাত ছাড়ানোর চেষ্টা করবি তো গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। আমার হাত ধরে বসে থাক চুপচাপ। হসপিটালে পৌঁছে তারা সোজা ফারজানার কেবিনের দিকে যেতে লাগলো। কেবিনের সামনে যেতেই তারা দেখলো রেহেনুমা দাঁড়িয়ে আছে, সাথে হসপিটালের ডিরেক্টর। রেহেনুমা চিল্লাইয়া ডিরেক্টরকে বলছে, আমি বলছি এই মহিলাকে এখনই হসপিটাল থেকে বের করে দেন। এদের একটা টাকা দেওয়ারও মুরদ নেই। এরা আমার মেয়ের টাকা চুরি করে এখানে চিকিৎসা নিচ্ছে। এই ফকিন্নিদের এখনই রাস্তায় বের করে দেন। খালামণি, আপনি এসব কি বলছেন? আমার আম্মু মৃত্যু শয্যায়, আর আপনি ওনাকে রাস্তায় বের করে দিতে বলছেন? আপনার কি একটু দয়া মায়া নাই? রেহেনুমা রেগে নয়নের দিকে তেড়ে এসে সজোরে নয়নের গালে একটা থাপ্পড় মারতে হাত তুলল, কিন্তু তার আগে ইয়ানা মাঝখানে এসে রেহেনুমার হাতটা শুনলেই শক্ত করে চেপে ধরল। ইয়ানার চোখে তখন খুনের নেশা। ইয়ানা দাঁতে দাঁত চেপে বলল, খবরদার আম্মু, আমার স্বামীর গায়ে হাত তোলার কথা স্বপ্নেও ভাববি না। তুই আমার জন্মদাত্রী মা হতে পারিস, কিন্তু নয়নের গায়ে টোকা দিলে আমি ভুলে যাব তুই কে। ইয়ানা, তুই এই ভিখারির ছেলের জন্য তোর নিজের মায়ের হাত ধরলি? তুই জানিস এরা কারা? এরা আমাদের পরিবারের কলঙ্ক। এরা কারা সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুই কেন খালামণিকে আর নয়নকে এত ঘৃণা করিস সেটা তো তুই কখনোই আমাকে বলিস নাই। আজ বল, সবার সামনে বল, কেন তুই নিজের আপন বোনকে এত নিচু চোখে দেখিস? রেহেনুমা রাগে কাঁপতে কাঁপতে বলল, তুই জানতে চাস কেন আমি এদের ঘৃণা করি? তাহলে শোন আজ। তোর এই ভিখারি বাপ ইমতিয়াজ আর তোর এই ফকিন্নিমা কি করেছিল? আমাদের বাবার কত বড় সম্পত্তি ছিল, কত বড় সম্মান ছিল সমাজে, কিন্তু তোর এই মা আমার আপন বোন হয়ে আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিল। সে ওই রাস্তার ফকির সামান্য একটা ক্লার্ক ইমতিয়াজকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়েছে। আমাদের ফ্যামিলির মুখে চুনকালি মেখেছিল। আপনি আমার আব্বুকে নিয়ে আজে বাজে কথা বলবেন না খালামণি। আমার আব্বু গরিব হতে পারে, কিন্তু সে কখনো অসৎ ছিল না। অসৎ ছিল না? তুই কি জানিস তোর ওই সাধুবাব কি করেছিল? বাড়ি থেকে পালানোর পর যখন তারা রাস্তায় রাস্তায় ঘুরছিল, তখন আমার স্বামী দয়া করে তোর বাপকে তার কোম্পানিতে চাকরি দিয়েছিল। আর তোর এই নেমোখারাম বাপ কি করলো? বিশ্বাসের সুযোগ নিয়ে কোটি টাকার প্রজেক্টের পেপারস অন্য কোম্পানির কাছে জালিয়াতি করে বিক্রি করে দিয়েছিল। আমাদের পথে বসানোর জোগাড় করেছিল। আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছিল তোর ওই বাপের জন্য। সেই বিশ্বাসঘাতকের রক্ত তোর গায়ে, আর তুই ভাবছিস আমি তোদের মেনে নিব? তোদের তো রাস্তার কুকুর বিড়ালের মতো মরা উচিত।
রেহেনুমার কথা শুনে নয়ন স্তব্ধ হয়ে গেল। নয়নের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। নয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এইটা মিথ্যা কথা। আমার আব্বু এমন কাজ কখনোই করতে পারে না। আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন। মিথ্যা না সত্যি সেটা তোর ওই মরা বাপকে গিয়ে জিজ্ঞেস কর। তোরা হলি চোরের জাত, বিশ্বাসঘাতকের জাত। আর ইয়ানা, তুই এই চোরের ছেলেকে বিয়ে করেছিস? ইয়ানা রেগে গিয়ে রেহেনুমার হাতটা এক ঝটকায় ছেড়ে দিয়ে চিল্লাইয়া বলল, চুপ কর আম্মু, একদম চুপ। অতীত নিয়ে আমি পড়ে থাকি না। ইমতিয়াজ আঙ্কেল কি করেছে না করেছে সেটা আমার দেখার বিষয় না। নয়ন আমার স্বামী, ওর গায়ে আমি ওইসব দাগ লাগতে দিব না। নয়ন কোনো অপরাধ করে নাই, আর খালামণিরও কোনো দোষ নাই। ভালোবাসার মানুষকে বিয়ে করা কোনো অপরাধ না। তুই তোর ওই অহংকার আর মিথ্যা আভিজাত্য নিয়ে থাক। আজ থেকে এই হসপিটালের পুরো দায়িত্ব আমার। ডিরেক্টর সাহেব ওনার চিকিৎসার বিল আমি পে করছি। কেউ যদি ওনাকে ডিস্টার্ব করে আমি এই হসপিটাল কিনে নিয়ে আপনাদের সবাইকে রাস্তায় বসিয়ে দেব। ইয়ানার ধমক শুনে ডিরেক্টর ভয়ে মাথা নেড়ে চলে গেল। রেহেনুমার আগে গজগজ করতে করতে বলল, তুই পস্তাবি ইয়ানা, তুই খুব পস্তাবি। এই ভিখারির ছেলে তোকে একদিন রাস্তায় বসাবে। রেহেনুমা হন হন করে সেখান থেকে চলে গেল। নয়ন ফ্লোরে বসে পড়ে দুহাত দিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কান্না করতে লাগলো। ইয়ানা নয়নের পাশে বসে নয়নকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। ইয়ানা নয়নের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, চুপ, একদম কাঁদবি না নয়ন। আমি আছি তো তোর সাথে। কেউ তোকে কিছু করতে পারবে না। কে কি বলেছে সেই সব ভুলে যা। তুই শুধু আমার, আমি তোকে কারো কাছে মাথা নিচু করতে দেব না। ইয়ানা আপু, আমার আব্বু চোর না। আমার আব্বু কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারে না। আমি জানি আমার আব্বুকে ফাঁসানো হয়েছিল। আমি জানি নয়ন, আমি সব জানি। তুই এখন শান্ত হ। খালামণির কাছে যেতে হবে আমাদের। তুই এভাবে কাঁদলে খালামণি কষ্ট পাবে। ইয়ানা নিজের হাতে টিস্যু দিয়ে নয়নের চোখ মুখ মুছে দিল। ইয়ানা নয়নকে টেনে তুলে কেবিনের ভিতরে নিয়ে গেল। ফারজানা চোখ খুলে নয়নকে দেখে হালকা হাসলো। ফারজানা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নয়ন বাপ আমার, তুই কাঁদছিস কেন? রেহানুমা কি আবার তোকে অপমান করেছে? না আম্মু, আমি তো তোমার কাছে এসে খুশিতে কাঁদছি। তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আম্মু। ইয়ানা মা, তুই আমার ছেলেটাকে ছেড়ে যাবি না তো? রেহানুমা তোদের অনেক কষ্ট দিবে। তুই কি পারবি আমার ছেলেকে আগলে রাখতে? তুমি আমার কোনো চিন্তা করো না খালামণি। নয়ন এখন আমার স্বামী। ওকে আমি আমার জীবনের চেয়েও বেশি সুরক্ষিত রাখবো। পৃথিবীর কারো ক্ষমতা নাই নয়নের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কিছুক্ষণ পর ফারজানা আবার ঘুমিয়ে পড়ল। ইয়ানা নয়নকে টেনে কেবিনের বাইরে নিয়ে আসলো। ইয়ানা নয়নের দিকে তাকিয়ে বলল, তুই সকাল থেকে কিছু খাস নাই, চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নিবি। আমার খিদে নাই ইয়ানা, আমি কিছু খাবো না। আমি তোকে রিকোয়েস্ট করি নাই, আমি তোকে অর্ডার করছি। তুই চুপচাপ আমার সাথে আসবি। ইয়ানা নয়নের হাত ধরে টেনে হসপিটালের ক্যান্টিনে নিয়ে গেল। ইয়ানা অনেকগুলো খাবার অর্ডার করে নয়নের সামনে রাখলো। নয়ন খাবারের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। ইয়ানা রেগে নিজের হাতে খাবার মাখিয়ে নয়নের মুখের সামনে ধরলো। হা কর নয়ন, তুই যদি নিচে না খাস আমি তোকে জোর করে গিলিয়ে দিব। নয়ন নিরুপায় হয়ে হা করলো। ইয়ানা নিজের হাতে নয়নকে খাইয়ে দিতে লাগলো। ঠিক তখনই মায়া সেখানে আসলো। মায়াকে দেখে ইয়ানার মেজাজ আবার খারাপ হয়ে গেল। মায়া নয়নের দিকে তাকিয়ে বলল, নয়ন, তুই এখানে খাচ্ছিস? আমি তোর জন্য বাসা থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। তুই আমার হাতের খাবার খাবি না? মায়ার কথা শুনে ইয়ানা খাবার মাখানো হাত দিয়ে সজোরে টেবিলের উপরে একটা থাপ্পড় মারলো। ইয়ানা চিল্লাইয়া বলল, তুই আবার এসেছিস এখানে? তোকে না আমি সকালে ওয়ার্নিং দিয়েছিলাম আমার স্বামীর আশেপাশেও আসবি না? তুই কি বেহায়া নাকি যে বারবার অপমান হওয়ার পরও চলে আসিস? ইয়ানা আপু, আপনি মাঝখানে কথা বলছেন কেন? আমি নয়নকে খাবার দিতে এসেছি। নয়ন চাইলে খাবে, না চাইলে না খাবে। আমার স্বামীর কি চাই আর কি চাই না সেটা আমি ঠিক করব, তুই না। নয়নের বউ বেঁচে থাকতে অন্য কোনো ফকিন্নি মেয়ের হাতের খাবার ওর খাওয়ার দরকার নেই। তুই তোর এই টিফিন বক্স নিয়ে এক্ষুনি এখান থেকে বিদায় হ। ইয়ানা, আপনি এত হাইপার হচ্ছেন কেন? ও তো শুধু খাবার নিয়ে এসেছে। মায়া, তুই খাবারটা রেখে যা, আমি পরে খেয়ে নিব।
নয়নের কথা শুনে ইয়ানার মাথায় রক্ত উঠে গেল। ইয়ানা উঠে দাঁড়িয়ে মায়ার হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিয়ে সোজা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। মায়া আর নয়ন দুইজনই চমকে গেল। ইয়ানা নয়নের দিকে রাগে লোক নিয়ে তাকিয়ে বলল, তুই ওর খাবার খাবি এত দরদ তোর ওই সস্তা বান্ধবীর জন্য? তুই যদি ওর হাতের একটা দানাও মুখে দিস, আমি ওর হাত দুটো কেটে ফেলবো। আপনি একটা সাইকো ইয়ানা আপু। আপনি নয়নকে জোর করে আটকে রেখেছেন। নয়ন কখনো আপনাকে ভালোবাসতে পারবে না। আমি সাইকো কিনা সেটা তুই খুব তাড়াতাড়ি প্রমাণ পেয়ে যাবি মায়া। আর নয়ন আমাকে ভালোবাসে কি বাসে না সেটা আমাদের বেডরুমের ব্যাপার। তুই নাক গলাতে আসবি না। গার্ডস, এই মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে হসপিটাল থেকে বের করে দে। ইয়ানার গার্ডরা এসে মায়াকে টেনে হিঁচড়ে বের করে দিল। মায়া কাঁদতে কাঁদতে চলে গেল। নয়ন রাগে ইয়ানার দিকে তাকিয়ে বলল, আপনি এটা কি করলেন ইয়ানা? এতটা নিচু মানসিকতার মানুষ আপনি? ও খাবার নিয়ে এসেছিল, আপনি খাবারটা ডাস্টবিনে ফেলে দিলেন। হ্যাঁ, ফেলে দিয়েছি, আর 1000 বার ফেলবো। তোর উপরে শুধু আমার অধিকার। অন্য কেউ তোর জন্য একটা ভাত তো নিয়ে আসলে আমি সেটা ডাস্টবিনে ফেলবো। তুই শুধু আমার হাতের খাবার খাবি, আমার কেনা জামা পরবি, আমার দেওয়া বাতাসে নিঃশ্বাস নিবি। ইয়ানা নয়নের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁটের উপরে শক্ত করে একটা চুমু খেলো। নয়ন অবাক হয়ে ইয়ানার দিকে তাকিয়ে থাকলো। ইয়ানা কলার ছেড়ে দিয়ে বলল, এইটা ছিল তোর অন্য মেয়ের হয়ে কথা বলার শাস্তি। এরপর যদি তুই ওই মায়ার নাম মুখে নিস, আমি তোকে এর চেয়েও কঠিন শাস্তি দিব। এখন চুপচাপ হা কর, খাবার শেষ কর। নয়ন আর কোনো কথা না বলে চুপচাপ ইয়ানার হাতের খাবার খেতে লাগলো। নয়নের বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। যে মেয়েটা তাকে এত ভালোবাসে আবার এতটা ভয়ঙ্কর ভাবে অধিকার ফলায়, তাকে সে কি করবে বুঝতে পারছে না। খাওয়া শেষ হলে ইয়ানা নয়নকে নিয়ে আবার কেবিনে গেল। ফারজানার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। ডাক্তার বলল কয়েকদিনের ভেতরেই ওনাকে ডিসচার্জ করা যাবে। রাত 10টার দিকে ইয়ানা নয়নকে নিয়ে নিজের বিশাল ফ্ল্যাটে ফিরে আসলো। ফ্ল্যাটের ভিতর প্রবেশ করতেই নয়ন দেখলো পুরো ফ্ল্যাট অন্ধকার, শুধু ড্রয়িং রুমের মাঝখানে একটা ড্রিম লাইট জ্বলছে। ইয়ানা দরজা লক করে দিয়ে নয়নের দিকে ধীর পায়ে এগিয়ে আসলো। ইয়ানা নয়নের খুব কাছে এসে দাঁড়ালো। ইয়ানার গরম নিঃশ্বাস নয়নের মুখে লাগছে। ইয়ানা নিচু কণ্ঠে বলল, তুই আজ আমাকে সবার সামনে অনেক অপমান করেছিস নয়ন। তুই ওই মায়ার হয়ে আমার সাথে তর্ক করেছিস। আমি আপনাকে অপমান করি নাই ইয়ানা, আপনি কাজটা ঠিক করেন নাই, তাই আমি বলেছিলাম। আমি কি ঠিক আর কি ভুল সেটা তুই আমাকে শেখাবি না। আমি যা করি আমার অধিকার থেকে করি, আর তুই আমার সেই অধিকারে বাধা দিয়েছিস। এর শাস্তি তোকে পেতেই হবে। ইয়ানা নয়নকে ধাক্কা দিয়ে সোফার উপরে ফেলে দিল। ইয়ানা নয়নের উপরে উঠে বসে নয়নের 2 হাত সোফার হাতলের সাথে চেপে ধরলো। ইয়ানা নয়নের চোখের দিকে তাকিয়ে বলল, তুই বল, তুই কার? বল, তুই শুধুই আমার। ইয়ানা পাগলামি বন্ধ করেন, আমাকে ছাড়েন, আমার হাত ব্যথা করছে। ব্যথা করছে? তোর ওই মায়া যখন তোর বুকের কাছে আসছিল তখন তো তোর ব্যথা করে নাই? বল, তুই শুধুই আমার। না বললে আমি আজ তোকে সারা রাত এইভাবেই আটকে রাখবো। ইয়ানা নয়নের গলায় মুখ ডুবিয়ে এলো পাথারি কিস করতে লাগলো। নয়ন ইয়ানার পাগলামি দেখে ভয় পেয়ে গেল। নয়নের শরীর কেঁপে উঠতে লাগলো। নয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি শুধু আপনার ইয়ানা, আমি শুধুই আপনার, প্লিজ আমাকে ছাড়েন। ইয়ানা মুখ তুলে নয়নের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। ইয়ানা নয়নের ঠোঁটে আলতো করে কিস করে বলল, গুড বয়। এখন থেকে সব সময় এই কথাটা মনে রাখবি। আমি তোকে এত ভালোবাসবো যে তুই অন্য কারোর কথা ভাবার সময় পাবি না। চল এখন ফ্রেশ হবি, আমি তোকে নিজের হাতে গোসল করিয়ে দিব। কি? না, আমি একা গোসল করতে পারবো, আপনি সরেন আমার উপর থেকে। আমি বলছি করিয়ে দিব মানে আমিই করিয়ে দিব। তোর এই শরীরের প্রতিটা ইঞ্চির উপর আমার অধিকার আছে। তুই না করলে আমি তোকে জোর করে নিয়ে যাব। ইয়ানা নয়নকে টেনে তুলে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে লাগলো। নয়ন অনেক চেষ্টা করেও ইয়ানার হাত থেকে নিজেকে ছাড়াতে পারলো না। ইয়ানার এই ভয়ঙ্কর ভালোবাসা আর অধিকার বোধের কাছে নয়ন আজ পুরোপুরি বন্দী হয়ে গেল। ইয়ানা নয়নের হাত শক্ত করে টেনে ছিঁচড়ে ওয়াশরুমের ভেতরে নিয়ে গেল। নয়ন দরজার ফ্রেম ধরে বাঁচার শেষ চেষ্টা করতে লাগলো। নয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ইয়ানা প্লিজ আমাকে ছাড়েন, আমি নিজে গোসল করতে পারবো, আপনি আমার সাথে এমন জোর করতে পারেন না। আমি তো বাচ্চা না,
যে আপনি আমাকে গোসল করিয়ে দিবেন? তুই বাচ্চা না সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুই আমার স্বামী আর আমি তোর বউ। আমার ইচ্ছে হয়েছে আমি আমার বরকে নিজের হাতে গোসল করিয়ে দিব। তুই বাধা দেওয়ার কে? হাত ছাড় বলছি, না হইলে আমি কিন্তু তোকে কোলে করে শাওয়ারের নিচে নিয়ে যাব। ইয়ানার কথা শুনে নয়ন চরম লজ্জায় পড়ে গেল। ইয়ানা এক ঝটকায় নয়নের হাত ছাড়িয়ে ওকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। ইয়ানা এক ঝটকায় নয়নের হাত ছাড়িয়ে ওকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। ইয়ানা নিজের হাতে শাওয়ার অন করে দিলে ঠান্ডা পানি নয়নের শরীরে আছড়ে পড়ল। নয়ন শীতে কেঁপে উঠল। ইয়ানা নয়নের খুব কাছে এসে দাঁড়ালো। ইয়ানার পুরো শরীরও পানিতে ভিজে একাকার হয়ে গেল। ইয়ানা ভেজা হাতে নয়নের শার্টের বোতাম এক একটা করে খুলতে লাগলো। নয়নের বুকের ধকপকানি এতটাই বেড়ে গেল যে মনে হচ্ছিল এই বুঝি হার্টবিট বন্ধ হয়ে যাবে। নয়ন চোখ বন্ধ করে ফেললো। ইয়ানা নয়নের বুকে হাত রেখে ফিসফিস করে বলল, এত ভয় পাচ্ছিস কেন নয়ন? আমি তো তোর বউ, আমি তোকে আদর করছি। চোখ খোল, আমার দিকে তাকা। আমি পারবো না ইয়ানা, আপনি অনেক বেশি কাছে চলে এসেছেন। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসলে আমি তোকে আমার নিঃশ্বাস দিব, কিন্তু তুই আমাকে অ্যাভয়েড করতে পারবি না। চোখ খোল বলছি। ইয়ানার ধমক শুনে নয়ন আস্তে করে চোখ খুলল। ইয়ানার ভেজা চুলগুলো ওর মুখের উপরে লেপ্টে আছে। কাজল ধুয়ে চোখের নিচে কালো হয়ে গেছে, কিন্তু এই অবস্থাতেও ইয়ানাকে অসম্ভব সুন্দর আর মায়াবী লাগছে। ইয়ানা নিজের হাতে বডি ওয়াশ নিয়ে নয়নের বুকে আর ঘাড়ে আলতো করে মাখাতে লাগলো। ইয়ানার হাতের নরম স্পর্শে নয়নের ভেতরের সব রাগ অভিমান যেন কোথায় হারিয়ে গেল। নয়ন অবাক হয়ে দেখলো যে মেয়েটা সারাদিন এত রাগী থাকে, সেই মেয়েটার হাতের ছোঁয়ায় কতটা যত্ন আর ভালোবাসা। ইয়ানা নয়নের ঘাড়ে মুখ ডুবিয়ে একটা গভীর চুমু দিল। নয়ন কেঁপে উঠে ইয়ানার কোমর শক্ত করে জড়িয়ে ধরলো। ইয়ানা মুখ তুলে নয়নের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি হাসলো। ইয়ানা বলল, দেখেছিস, তুইও আমাকে চাস, কিন্তু তোর এই ফালতু ইগো তোকে আটকে রেখেছে। আমি তো সব ইগো ভেঙে চুরমার করে দেব নয়ন। তুই শুধু আমার ভালোবাসায় পাগল হবি। ইয়ানা নয়নকে নিজের হাতে গোসল করিয়ে তোয়ালে দিয়ে মুছিয়ে দিল। তারপর নিজেও ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। নয়ন খাটের এক কোনায় জড়সড় হয়ে বসে আছে। ইয়ানা চুল মুছতে মুছতে নয়নের পাশে এসে বসলো। ইয়ানা হঠাৎ নয়নের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নয়ন চমকে উঠল। ইয়ানা নয়নের হাতটা নিজের হাতের মাথায় রেখে বলল, আমার মাথা ব্যথা করছে নয়ন, তুই একটু আমার চুলগুলো টেনে দে। সারাদিন অনেক ধকল গেছে, একটু আদর করে দে আমাকে। আপনার মাথা ব্যথা করছে, আমি মেডিসিন নিয়ে আসছি। চুপ একদম। তুই আমাকে ছুঁয়ে দিলে আমার সব ব্যথা ঠিক হয়ে যাবে। তুই শুধু আমার মাথায় হাত বুলিয়ে দে। নয়ন আর কোনো কথা না বলে ইয়ানার ভেজা চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। ইয়ানা শান্তিতে চোখ বন্ধ করে নিল। নয়নের বুকের ভেতরে একটা অদ্ভুত মায়া কাজ করতে লাগলো। এই মেয়েটা তাকে বাইরে থেকে কতটা শাসন করে, কিন্তু দিন শেষে তার কোলেই এসে আশ্রয় নেয়। নয়ন আন মনে ইয়ানার কপালে একটা কিস করে দিল। ইয়ানার সাথে সাথে চোখ খুলে নয়নের দিকে তাকালো। ইয়ানার চোখে একটা খুশির ঝিলিক। ইয়ানা উঠে বসে নয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। তুই আমাকে কিস করেছিস নয়ন, তুই নিজের ইচ্ছায় আমাকে আদর করেছিস। আমি কতটা খুশি হয়েছি তুই বুঝতে পারবি না। আমি এমনই, আপনি ঘুমান, অনেক রাত হয়েছে। তুই ঢাকাইয়া ঢাকাইয়া কথা বলবি না। তুই আমাকে ভালোবাসতে শুরু করেছিস আমি জানি। আজ রাতে আমি তোকে ছাড়বো না নয়ন। তুই আমাকে যতটা আদর করবি আমি তোকে তার চেয়েও বেশি ভালোবাসবো। ইয়ানা নয়নকে খাটের উপরে ফেলে দিয়ে ওর উপরে ঝাঁপিয়ে পড়ল। ইয়ানা নয়নের পুরো মুখে পাগলের মতো চুমু দিতে লাগলো। নয়ন প্রথম দিকে একটু বাধা দিলেও ইয়ানার এই তীব্র ভালোবাসার কাছে হার মেনে নিল। সেও ইয়ানাকে দুই হাতে কাছে টেনে নিল। দুজনের মধ্যকার সব দূরত্ব, সব অভিমান আজ রাতের আধারে মুছে গেল। এক তীব্র রোমান্টিক আর অধিকার বোধের খেলায় দুজন হারিয়ে গেল সুখের সাগরে। সকালে নয়নের ঘুম ভাঙলে সে দেখলো ইয়ানা ওর বুকের উপরে মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। নয়ন ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হাসলো। কাল রাতের কথা মনে পড়তেই নয়নের মুখে লজ্জার আভা ফুটে উঠল। নয়ন আলতো করে ইয়ানাকে সরিয়ে উঠতে গেলেই ইয়ানা খপ করে নয়নের হাত ধরে ফেললো। ইয়ানা চোখটা খুলেই বলল, কোথায় যাচ্ছিস আমাকে একা ফেলে?
আমি তোকে উঠতে বলেছিলাম। ইয়ানা ছাড়েন, সকাল হয়ে গেছে, আম্মুকে দেখতে হসপিটালে যেতে হবে। তুই আমাকে মর্নিং কিস না করে কোথাও যেতে পারবি না। আগে আমাকে আদর কর, তারপর তুই খাট থেকে নামবি। নয়ন ইয়ানার কপালে একটা চুমু দিল। ইয়ানা রেগে চোখ খুলে বলল, এটা কি ছিল? আমি কি তো ছোট বোন যে কপালে চুমু দিবি? আমাকে ঠিকমতো কিস কর, না হইলে আমি তোকে আজ সারা দিন এই রুমে আটকে রাখবো। নয়ন বাধ্য হয়ে ইয়ানার ঠোঁটে একটা গভীর চুমু দিল। ইয়ানা খুশি হয়ে নয়নকে ছেড়ে দিল। দুজন রেডি হয়ে হসপিটালের দিকে রওনা দিল। হসপিটালে পৌঁছতেই তারা দেখলো ফারজানার কেবিনের সামনে রেহেনুমা দাঁড়িয়ে আছে, আর তার সাথে একটা সুঠাম দেহের সুদর্শন ছেলে। ছেলেটা ইয়ানাকে দেখেই এগিয়ে এসে বলল, ইয়ানা, হাউ আর ইউ? কতদিন পর দেখা তোমার সাথে। তুমি তো দিন দিন আরো সুন্দরী হয়ে যাচ্ছ। তানভীর ইয়ানার হাত ধরতে গেলে ইয়ানা এক ঝটকায় হাত সরিয়ে নিল। ইয়ানার চোখে মুখে চরম বিরক্তি। ইয়ানা রেগে বলল, তুই এখানে কি করছিস তানভীর? তুই আমাকে নাম ধরে ডাকার সাহস কোথায় পেলি? ইয়ানা, মুখ সামলে কথা বল। তানভীর বিদেশ থেকে ফিরেছে শুধু তোর জন্য। আমি তানভীরের সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম। তুই তো ভিখারির ছেলেকে বিয়ে করে আমাদের সম্মান ডুবিয়েছিস। তানভীর সব জেনেই এসেছে। ও এখনো তোকে মেনে নিতে রাজি আছে। রেহেনুমার কথা শুনে নয়নের বুকের ভেতর একটা ধাক্কা লাগলো। নয়ন ইয়ানার দিকে তাকালো। ইয়ানার চোখ তখন রাগে লাল হয়ে আছে। তানভীর তাচ্ছিল্যের হাসি দিয়ে নয়নের দিকে তাকিয়ে বলল, তো এটা হচ্ছে সেই চাকর যাকে তুমি বিয়ে করেছো ইয়ানা। আন্টি আমাকে সব বলেছে, তুমি শুধু তোমার জেদ মেটানোর জন্য এই ফকিন্নিটাকে বিয়ে করেছো। কিন্তু ইয়ানা, এই ভিখারি তো তোমার স্ট্যাটাসের সাথে একদমই যায় না। তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে আজই বিয়ে করব। তানভীরের কথা শেষ হওয়ার আগেই ইয়ানা সজোরে তানভীরের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে পুরো হসপিটাল করিডোর নিস্তব্ধ হয়ে গেল। তানভীর গালে হাত দিয়ে অবাক হয়ে ইয়ানার দিকে তাকালো। রেহেনুমা চিল্লাইয়া বলল, ইয়ানা, তুই পাগল হয়ে গেছিস। তুই তানভীরের গায়ে হাত তুললি এই রাস্তার ছেলের জন্য? তুই আরেকবার আমার স্বামীকে রাস্তার ছেলে বলবি তো আমি ভুলে যাব তুই আমার মা। আর এই তানভীর, তুই আমাকে বিয়ে করবি? তুই তো একটা লোভী কুকুর। তুই তো আমার টাকার লোভে আমার পেছনে ঘুরতি। নয়ন আমার স্বামী, আমার জীবনের রাজা। তুই ওর পায়ের নখেরও যোগ্য না। তুই ওকে চাকর বলছিস? তুই জানিস নয়নকে? ইয়ানা নয়নের হাত শক্ত করে ধরে তানভীরের চোখের দিকে তাকিয়ে চিল্লাইয়া বলল, নয়ন আমার অহংকার। ও ভিখারি না। ওর মতো পবিত্র আর সৎ মানুষ এই দুনিয়াতে দ্বিতীয়টা নেই। তুই যদি আরেকবার আমার স্বামীর দিকে চোখ তুলে তাকাস, আমি তোর চোখ দুটো উপড়ে ফেলবো তানভীর। ইয়ানা, তুমি সামান্য একটা ছেলের জন্য আমাকে অপমান করছো। তুমি তো ওকে ভালোবাসো না, তুমি তো ওকে শুধু এই ইমতিয়াজ আঙ্কেলের ভুলের প্রতিশোধ নেওয়ার জন্য আটকে রেখেছো। তুমি তো ওকে কিনে নিয়েছো। তানভীরের এই কথায় নয়ন থমকে গেল। নয়ন ইয়ানার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ইয়ানা তানভীরের শার্টের কলার ধরে সজোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। ইয়ানা রেগে ফুঁসতে ফুঁসতে বলল, গার্ডস, এই কুত্তাটা যেন হসপিটালের ত্রিসীমানায় আর না আসতে পারে। একে ঘাড় ধাক্কা দিয়ে বের কর। আর আম্মু, তুই যদি এরপর আমার আর নয়নের মাঝখানে আসিস, আমি তোকে চিরদিনের জন্য বয়কট করব। গার্ডরা তানভীরকে টেনে নিয়ে গেল। রেহেনুমা রাগে কচকচ করতে করতে চলে গেল। ইয়ানা হাঁপাতে হাঁপাতে নয়নের দিকে তাকালো, কিন্তু নয়নের চোখে আজ আর কোনো ভয় নেই, আছে শুধু অভিমান আর সন্দেহ। নয়ন ইয়ানার হাত ছাড়িয়ে নিয়ে কেবিনের উল্টো দিকে হাঁটতে শুরু করলো। ইয়ানা দৌড়ে গিয়ে নয়নের পথ আটকে দাঁড়ালো। নয়ন, কোথায় যাচ্ছিস তুই? তুই কি ওই তানভীরের ফালতু কথা বিশ্বাস করছিস? তানবীর কি মিথ্যা বলেছি ইয়ানা? আপনি কি আমাকে ভালোবাসেন, নাকি আপনার মায়ের ওই পুরনো ক্ষোভের প্রতিশোধ নিতে আমাকে কিনে এনেছেন? আপনি তো নিজেই প্রথম দিন বলেছিলেন আপনি আমাকে কিনে নিয়েছেন। ইয়ানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ইয়ানা নয়নের দুই কাঁধ শক্ত করে ধরে চেঁচিয়ে বলল, তুই আমাকে এতটা সস্তা ভাবলি নয়ন? তুই এই থার্ড ক্লাস একটা ছেলের কথা শুনে আমার ভালোবাসাকে সন্দেহ করছিস? আমি তোকে কতটা ভালোবাসি তুই এখনো বুঝিস নাই। আমি কিছু বুঝতে চাই না ইয়ানা, আমার মাথা কাজ করছে না। আপনি আমাকে স্পেস দেন, আমি আপনার সাথে থাকতে চাই না।
থাকতে চাই না কথাটা শুনে ইয়ানার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। ইয়ানার চোখের পানি রাগে পরিণত হইল। ইয়ানা সজোরে নয়নের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। নয়ন গালে হাত দিয়ে ইয়ানার দিকে তাকালো। ইয়ানা হাউমাউ করে কান্না করতে করতে নয়নের কলার ধরে ওর বুকের উপরে মাথা ঠুকতে লাগলো। ইয়ানা চিল্লাইয়া বলল, তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা বললি? তুই এত বড় কথা কিভাবে বললি নয়ন? আমি মরে যাব, কিন্তু তোকে আমি 1 সেকেন্ডের জন্য দূরে যেতে দেব না। তুই আমাকে সন্দেহ করছিস কর, তুই আমাকে ঘেন্না করছিস কর, কিন্তু তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখেও আনতে পারবি না। ইয়ানা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। নয়নের বুকের ভেতরে যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলো। ইয়ানার এই পাগলামি, এই এতটা কষ্ট নয়ন সহ্য করতে পারলো না। নয়ন বুঝতে পারলো ইয়ানা যতই তাকে কিনে নেওয়ার কথা বলুক, ইয়ানার ভালোবাসা 100 ভাগ খাঁটি। তানভীর শুধু তাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করতে চেয়েছে। নয়ন ইয়ানার 2 গালে হাত দিয়ে ওর মুখটা উপরে তুললো। ইয়ানার চোখ মুখ লাল হয়ে গেছে কান্নায়। নয়ন নিজের বুড়ো আঙ্গুল দিয়ে ইয়ানার চোখের পানি মুছে দিল। আমি সরি ইয়ানা, আমি ওই তানভীরের কথাই হুট করে রিয়্যাক্ট করে ফেলেছি। আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, আমাকে মাফ করে দেন। তুই আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবি না নয়ন। আমি সত্যিই মরে যাব তোকে ছাড়া। তুই জানিস না আমি তোকে কতটা পাগলের মতো ভালোবাসি। ইয়ানা নয়নকে শক্ত করে জড়িয়ে ধরলো। নয়নও ইয়ানাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। হসপিটালের খালি করিডোরে দুজন মানুষের এক অদ্ভুত ভালোবাসার মিলন হলো। নয়ন ইয়ানার কপালে একটা দীর্ঘ কিস করলো। ইয়ানা চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করতে লাগলো। ইয়ানা ফিসফিস করে বলল, তুই শুধু আমার নয়ন, আমার এই অধিকার কেউ কাটতে পারবে না। আমি শুধুই আপনার ইয়ানা, আর কারো না। দুজন কিছুক্ষণ সেভাবেই জড়িয়ে দাঁড়িয়ে থাকলো। ইয়ানার বুকের ভেতরে সব ভয় যেন দূর হয়ে গেল। নয়ন ইয়ানার হাত ধরে ফারজানার কেবিনের দিকে এগিয়ে গেল। ফারজানাকে দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ফারজানা এখন অনেকটা সুস্থ। ফারজানা নয়ন আর ইয়ানার হাতে হাত রেখে মুচকি হাসলো। তোদের একসাথে দেখলে আমার বুকটা জুড়িয়ে যায় ইয়ানা মা। তুই আমার ছেলেটাকে সারা জীবন এভাবে আগলে রাখিস। তুমি চিন্তা করো না খালামুনি, নয়নকে আমি আমার চোখের আড়াল হতে দিব না। ফারজানা হাসলো। নয়ন ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ইয়ানার চোখে তখন একটা বিজয়ের হাসি। যে ছেলেটা তাকে দেখতে পারতো না, আজ সেই ছেলেটা তার ভালোবাসায় পুরোপুরি বাধা পড়েছে। কিন্তু ইয়ানা জানে রেহেনুমা আর তানভীর এত সহজে হার মানবে না। তারা আবারও কোনো ষড়যন্ত্র করবে, কিন্তু ইয়ানা মনে মনে প্রতিজ্ঞা করলো সে তার ভালোবাসার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে প্রস্তুত। তার স্বামীর দিকে কেউ আঙ্গুল তুললে সে তার হাত ভেঙে দিবে। হসপিটাল থেকে ফারজানাকে রিলিজ দেওয়ার পর ইয়ানা সোজা নিজের বিশাল ফ্ল্যাটে নিয়ে আসলো। ইয়ানা নিজের মাস্টার বেডরুমের পাশের সবচেয়ে সুন্দর আর বড় রুমটা ফারজানার জন্য ডেকোরেট করে রেখেছে। ফারজানাকে খাটে শুইয়ে দিয়ে ইয়ানা নিজের হাতে ওনার গায়ের উপরে কম্বলটা ঠিক করে দিল। নয়ন দরজার কাছে দাঁড়িয়ে অবাক হয়ে ইয়ানার এই নিঃস্বার্থ যত্ন দেখছে। ইয়ানা ফারজানার কপালে একটা চুমু দিয়ে বলল, খালামুনি, তুমি এখন থেকে এখানেই থাকবে। এটা তোমার নিজের বাড়ি, এখানে কেউ তোমাকে অপমান করার সাহস পাবে না। তুমি শুধু রেস্ট নিবে আর আমাকে অর্ডার করবে। মা ইয়ানা, তুই আমার জন্য কি করছিস? আমি তো তোর এই ঋণ শোধ করতে পারবো না রে মা। আবার এসব ফালতু কথা বলছো খালামুনি? তুমি আমার শাশুড়ি মা আর নয়ন আমার স্বামী। আমি আমার পরিবারের জন্য করছি, এখানে ঋণের কি আছে? তুমি ঘুমাও এখন, আমি আর নয়ন বাইরে আছি। ইয়ানা ফারজানার রুম থেকে বের হয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকা নয়নের হাত শক্ত করে ধরলো। ইয়ানা নয়নকে টেনে নিজেদের মাস্টার বেডরুমে নিয়ে গেল। ঘরের দরজা লক করে দিয়ে ইয়ানা নয়নের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। নয়ন ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, থ্যাংক ইউ ইয়ানা, আপনি আমার আম্মুর জন্য যা করেছেন আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো। থ্যাংক ইউ আর ঋণী শব্দ দুটি শুনে ইয়ানার মেজাজ মুহূর্তেই গরম হয়ে গেল। ইয়ানা এক ঝটকায় নয়নকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। ইয়ানা নয়নের উপরে উঠে বসে নয়নের শার্টের কলার শক্ত করে চেপে ধরলো। ইয়ানা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুই আমাকে থ্যাংক ইউ বললি নয়ন? তোর সাহস কত বড়, তুই আমাকে ঋণের খোটা দিচ্ছিস? আমি কি তোর বাইরের কেউ যে তুই আমাকে থ্যাংক ইউ বলবি? ইয়ানা, আমি তো ভালো অর্থেই বলেছি। আপনি এত হাইপার হচ্ছেন কেন? আপনি আমার আম্মুকে সম্মান দিয়েছেন, সেই জন্য আমি খুশি হয়ে বলেছি।
আমার তোর থ্যাংক ইউ এর দরকার নেই, আমি তোর বউ। তুই আমাকে ভালোবাসার কথা বলবি, আমাকে আদর করবি, তুই আমাকে থ্যাংক ইউ বলে পর করে দিতে পারিস না নয়ন? তুই কি এখনো আমাকে আপন ভাবতে পারিস নাই? ইয়ানার চোখের কোণায় পানি জমে গেল। নয়ন বুঝতে পারল সে ভুল শব্দ ব্যবহার করে ফেলেছে। নয়ন ইয়ানার হাতের উপরে নিজের হাত রেখে আলতো করে চাপ দিল। নয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি সরি ইয়ানা, আমি আসলে বুঝতে পারি নাই আপনি কষ্ট পাবেন। আপনি তো আমার সব। আপনাকে পর ভাবার তো কোনো প্রশ্নই আসে না। সত্যি বলছিস তুই? তুই আমাকে পর ভাবিস না? তাহলে প্রমাণ কর তুই আমাকে ভালোবাসিস। কিভাবে প্রমাণ করব আমি? আমি তো বলছি আমি আপনাকে ভালোবাসি। মুখে বললে হবে না, আমাকে ছুঁয়ে প্রমাণ কর। তুই আজ নিজ থেকে আমাকে আদর করবি, তবেই আমি বুঝবো তুই আমাকে তোর বউ হিসেবে মেনে নিয়েছিস। ইয়ানার কথা শুনে নয়নের পুরো শরীর কেঁপে উঠল। নয়ন চরম লজ্জায় চোখ নামিয়ে নিল। ইয়ানা নয়নের কলার ছেড়ে দিয়ে ওর বুকের উপরে শুয়ে পড়ল। ইয়ানা ফিসফিস করে বলল, এত লজ্জা পাচ্ছিস কেন নয়ন? আমি তো তোর নিজের বউ। তুই আমাকে আদর করবি, এতে লজ্জার কি আছে? নাকি তোর ওই মায়ার কথা মনে পড়ছে? ইয়ানা প্লিজ, মায়ার নাম মুখে আনবেন না। আমি ওকে ঘেন্না করি, আমার মনে শুধু আপনি আছেন। তাহলে চুপ করে আছিস কেন? আমাকে কিস কর নয়ন। ইয়ানার পাগলামি আর ভালোবাসার কাছে নয়ন আজ পুরোপুরি হার মেনে নিল। নয়ন কাঁপা কাঁপা হাতে ইয়ানার কোমর জড়িয়ে ধরল। ইয়ানা খুশিতে চোখ বন্ধ করে ফেলল। নয়ন ধীরে ধীরে ইয়ানার মুখের কাছে এগিয়ে গেল। নয়ন ইয়ানার ঠোঁটে আলতো করে একটা চুমু দিল। ইয়ানার সাথে সাথে নয়নের ঘাড় শক্ত করে ধরে চুমুটা গভীর করে নিল। দুজন দুজনের ভালোবাসায় হারিয়ে গেল। অনেকক্ষণ পর ইয়ানা হাঁপাতে হাঁপাতে নয়নের বুকে মাথা রাখলো। ইয়ানা বলল, তুই আমার পাগলটা নয়ন। আমি তোকে এতটা ভালোবাসবো যে তুই আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবি না। আমি তো এমনিতেই আপনাকে ছাড়া থাকতে পারি না ইয়ানা। আপনি আমাকে যে ভালোবাসার জালে আটকে ফেলেছেন, সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আমার নাই, আর আমি বের হতেও চাই না। গুড বয়, এইভাবে সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকবি। আমি তোকে রানী করে রাখবো। আপনি রানী করে রাখবেন, কিন্তু আমি তো ছেলে, আমাকে তো রাজা করে রাখার কথা। চুপ একদম। আমি যা বলবো তাই। তুই আমার রাজা, আমি তোর রানী, কিন্তু হুকুম চলবে শুধু আমার। নয়ন ইয়ানার কথা শুনে শব্দ করে হেসে দিল। ইয়ানা নয়নের হাসি মাখা মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। এমন সময় ইয়ানার ফোন বেজে উঠল। ইয়ানা বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে বলল, কি সমস্যা নীলা? আমি তোকে বলেছিলাম না আজ আমি কোনো কাজ করব না? ম্যাম, সরি টু ডিস্টার্ব ইউ, কিন্তু আজ ওই বিদেশি ক্লায়েন্টদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। আপনি না আসলে প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যাবে। আপনাকে অন্তত 1 ঘন্টার জন্য আসতে হবে। আমি আসবো না মানে আসবো না। আমার বরের চেয়ে কোনো মিটিং ইম্পর্টেন্ট না। প্রজেক্ট ক্যান্সেল হলে হোক। ইয়ানা ফোনটা কাটতে গেলে নয়ন ইয়ানার হাত ধরে ফেলল। নয়ন ইয়ানার চোখের দিকে তাকিয়ে বলল, ইয়ানা আপনি যান, আপনার এত বড় একটা প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেলে অনেক ক্ষতি হবে। আমি তো বাসাতেই আছি, আপনি মিটিং শেষ করেই চলে আসবেন। আমি তোকে একা রেখে কোথাও যাব না নয়ন। আমার ভয় করে যদি আমি না থাকি আর কেউ এসে তোকে উল্টাপাল্টা কিছু বলে। কেউ কিছু বলবে না ইয়ানা, আর কেউ কিছু বললেও আমি কারো কথা বিশ্বাস করব না। আপনি যান, আমি আম্মুর কাছে আছি। ঠিক বলছিস তো? তুই ওই তানভীর বা মায়ার কোনো কথায় কান দিবি না তো? আমি কথা দিচ্ছি ইয়ানা, আমি শুধু আপনার কথা বিশ্বাস করব। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। ইয়ানা নয়নের কপালে একটা কিস করে রেডি হতে গেল। ইয়ানা একটা ব্ল্যাক ফর্মাল স্যুট পরে বের হলো। ইয়ানাকে এতটা গর্জিয়াস লাগছে যে নয়ন চোখের পলক ফেলতে পারছে না। ইয়ানা নয়নের কাছে এসে ওর টাইটা ঠিক করে দিতে দিতে বলল, আমি 1 ঘন্টার ভেতরে চলে আসব। তুই একদম রুমের বাইরে যাবি না, আর কেউ কল দিলে রিসিভ করবি না। আচ্ছা বাবা, বুঝতে পেরেছি, আপনি সাবধানে যান। ইয়ানা নয়নকে আর একটা কিস করে বাসা থেকে বের হয়ে গেল। ইয়ানা যাওয়ার পর নয়ন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। নয়ন দরজা খুলতেই দেখলো মায়া দাঁড়িয়ে আছে। মায়ার চোখে মুখে একটা শয়তানি হাসি। নয়ন মায়াকে দেখে দরজা বন্ধ করতে গেলে মায়া জোর করে ভিতরে ঢুকে পড়ল। মায়া বলল, নয়ন, তুই আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারিস না।
আমি জানি তুই ইয়ানা আপুকে ভালোবাসিস না, তুই শুধু আন্টির জন্য ওকে সাহায্য করছিস। তুই এখান থেকে বের হবি মায়া। তুই আমার বাসায় ঢোকার সাহস কিভাবে পেলি? আমি তোকে ভালোবাসার সাহস পেয়েছি নয়ন। আমি জানি ইয়ানা আপু তোকে জোর করে আটকে রেখেছে, কিন্তু আমি তোকে মুক্ত করব। তুই আমাকে নিয়ে পালিয়ে চল নয়ন। মায়া কথাগুলো বলে দৌড়ে গিয়ে নয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। নয়নের মাথায় যেন আগুন ধরে গেল। নয়ন এক ঝটকায় মায়াকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। নয়ন চিল্লাইয়া বলল, খবরদার মায়া, আমার গায়ে হাত দিবি না। তুই কি ভেবেছিস আমি তোকে সুযোগ দিব? আমার বউ বেঁচে থাকতে অন্য কোনো ফকিন্নি মেয়ের আমার গায়ে হাত দেওয়ার অধিকার নাই। তুই ইয়ানা আপুকে বউ বলছিস? যে মেয়েটা তোকে কিনে নেওয়ার কথা বলে তুই তাকে বউ বলছিস? হ্যাঁ বলছি। ইয়ানা আমাকে কিনে নেয় নাই, ও আমাকে ভালোবাসে। ওর ভালোবাসার কাছে তুই কিছুই না মায়া। তুই একটা সস্তা মেয়ে যে অন্যের সংসার ভাঙতে এসেছিস। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। ঠিক সেই মুহূর্তেই ইয়ানা দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ইয়ানা মিটিং এ না গিয়ে মাঝ রাস্তা থেকেই ফিরে এসেছে নয়নের টানে। ইয়ানা এসে দেখে মায়া ফ্লোরে পড়ে আছে আর নয়ন ওকে বকা দিচ্ছে। ইয়ানার বুকের ভেতরে একটা অদ্ভুত শান্তি কাজ করলো। তার স্বামী অন্য মেয়ের ছোঁয়া সহ্য করতে পারে নাই। ইয়ানা ধীর পায়ে হেঁটে মায়ার সামনে এসে দাঁড়ালো। ইয়ানার চোখে তখন খুনের নেশা। ইয়ানা মায়ার চুলের মুঠি শক্ত করে ধরে চিল্লাইয়া বলল, তুই আবার এসেছিস আমার স্বামীর কাছে? তোকে আমি বলেছিলাম না আমার স্বামীর ছায়া থেকেও দূরে থাকবি? তুই আজ আমার বাসায় ঢোকার সাহস পেলি কোথায়? পেলি কিভাবে? ইয়ানা আপু আমাকে ছাড়েন, আমার লাগছে। লাগছে তোর? তুই যখন আমার স্বামীকে জড়িয়ে ধরতে গেলি তখন তোর লজ্জা লাগে নাই? আমি তোকে আজ জানে মেরে ফেলবো। ইয়ানা মায়াকে টেনে হিঁচড়ে ফ্লোর দিয়ে ঘষতে ঘষতে দরজার বাইরে নিয়ে গেল। ইয়ানা সজোরে মায়াকে একটা লাথি মেরে বাইরে ফেলে দিল। ইয়ানা চিল্লাইয়া বলল, এরপর যদি তুই আমার স্বামীর আশেপাশেও আসিস আমি তোকে জ্যান্ত পুড়িয়ে মারবো। তুই জানিস না ইনা একই জিনিস। ইয়ানা সজোরে দরজা লাগিয়ে দিয়ে লক করে দিল। ইয়ানা হাঁপাতে হাঁপাতে নয়নের দিকে ঘুরে দাঁড়ালো। নয়ন ভয়ে এক পা পিছিয়ে গেল। ইয়ানা ধীর পায়ে নয়নের কাছে গিয়ে দাঁড়ালো। ইয়ানা হুট করে নয়নের দুই গাল শক্ত করে ধরে নয়নের ঠোঁটে পাগলের মতো চুমু দিতে লাগলো। ইয়ানার এই চুমুতে কোনো রাগ ছিল না, ছিল শুধু একটা তীব্র অধিকার বোধ আর ভালোবাসা। নয়নও ইয়ানার কোমর শক্ত করে জড়িয়ে ধরে চুমুর উত্তর দিতে লাগলো। কিছুক্ষণ পর ইয়ানা মুখ সরিয়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুই আজ প্রমাণ করে দিয়েছিস নয়ন, তুই শুধুই আমার। তুই ওই সস্তা মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। আমি কতটা খুশি হয়েছি তুই ভাবতেও পারবি না। আমি তো আপনাকে আগেই বলেছিলাম ইয়ানা, আমি অন্য কারো দিকে তাকাবো না। আমার বউ ছাড়া আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। এই কথাটা আরেকবার বল নয়ন, আমি শুনতে চাই। এত ভালো লাগছে। আমার বউ ছাড়া আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। আমি শুধু আমার ইয়ানার। ইয়ানা খুশিতে কেঁদে ফেললো। ইয়ানা নয়নকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ইয়ানা বলল, তুই জানিস নয়ন, আমি রাস্তায় গিয়েও থাকতে পারি নাই। আমার শুধু মনে হচ্ছিল তুই একা আছিস। যদি কেউ এসে তোকে আমার থেকে দূরে নিয়ে যায়। আমি মিটিং ক্যান্সেল করে চলে এসেছি, আর এসে দেখি তুই আমার সম্মান রক্ষা করেছিস, তুই আমার ভালোবাসা রক্ষা করেছিস। পাগল একটা, আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? আপনি আমাকে যে ভালোবাসার শিকলে বেঁধেছেন সেই শিকল ছিঁড়ে যাওয়ার ক্ষমতা আমার নাই। আমি ওই শিকল আরো মজবুত করব নয়ন। আমি তোকে এমন ভালোবাসবো যে তুই আমার নাম ছাড়া আর কিচ্ছু মনে রাখতে পারবি না। ইয়ানা নয়নকে কোলে তুলে নিল। নয়ন চমকে উঠে বলল, ইয়ানা কি করছেন? আমাকে নামান, আমি অনেক ভারী। চুপ একদম। তুই আমার রাজা। আমি তোকে এইভাবেই কোলে করে বেডরুমে নিয়ে যাব। তুই শুধুই আমার গলা শক্ত করে ধরে রাখ। ইয়ানা নয়নকে কোলে করে মাস্টার বেডরুমে নিয়ে গেল। ইয়ানা নয়নকে খাটের উপরে আলতো করে শুইয়ে দিয়ে নিজে ওর উপরে ঝাঁপিয়ে পড়ল। ইয়ানা নয়নের শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আজ তুই আমাকে বাধা দিতে পারবি না নয়ন। তুই আজ আমার সব ইচ্ছে পূরণ করবি। তুই আমাকে কতটা ভালোবাসিস সেটা আজ প্রমাণ করতে হবে। আমি তো বাধা দিচ্ছি না ইয়ানা, আমি তো পুরোপুরি আপনার কাছে সারেন্ডার করেছি। তাহলে চুপ করে থাক আর আমার আদর অনুভব কর।
ইয়ানা নয়নের বুকে মুখ ডুবিয়ে দিল। ইয়ানার প্রতিটি চুমুতে যেন একটা জাদুকরী স্পর্শ ছিল। নয়ন চোখ বন্ধ করে সেই সুখ অনুভব করতে লাগলো। নয়নের হাত ইয়ানার চুলের ভিতরে হারিয়ে গেল। দুজনের মাঝে কোনো বাধা নাই, কোনো অভিমান নাই, শুধু আছে একটা তীব্র রোমান্টিক টান আর একাকার হয়ে যাওয়ার ব্যাকুলতা। ইয়ানা নয়নের কানের কাছে ফিসফিস করে বলল, তুই আমার প্রথম আর শেষ ভালোবাসা নয়ন। আমি তোকে ছাড়া একটা মুহূর্তও বাঁচতে পারবো না। আমিও আপনাকে ছাড়া বাঁচতে পারবো না ইয়ানা। আমি আপনাকে ভালোবাসি। নয়নের মুখ থেকে প্রথমবার আমি আপনাকে ভালোবাসি কথাটা শুনে ইয়ানা থমকে গেল। ইয়ানা মুখ তুলে নয়নের চোখের দিকে তাকালো। ইয়ানার চোখ দিয়ে খুশির পানি গড়িয়ে পড়ল। ইয়ানা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই সত্যি বলছিস নয়ন? তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ ইয়ানা, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার রাগকে ভালোবাসি, আপনার জেদকে ভালোবাসি, আপনার এই পাগল করা ভালোবাসাকে ভালোবাসি। ইয়ানা আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ইয়ানা হাউমাউ করে কান্না করে দিয়ে নয়নের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। এই চুমুটা ছিল আগের সব চুমুর চেয়েও গভীর আর আবেগপূর্ণ। এই চুমুতে শুধু অধিকার ছিল না, ছিল দুজনের আত্মার মিলন। পুরো রুম জুড়ে শুধু তাদের ভালোবাসার নিঃশ্বাস আর গভীর ভালোবাসার শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। অন্যদিকে রেহেনুমা আর তানভীর একটা রেস্টুরেন্টে বসে মিটিং করছে। রেহেনুমার চোখ মুখে চরম রাগ আর ক্ষোভ। রেহেনুমা বলল, ইয়ানা আজ আমার মুখের উপরে ওই ভিখারির ছেলেকে সাপোর্ট করলো। আমি এই অপমান কিছুতেই মেনে নিব না তানভীর, তুই কিছু একটা কর। আন্টি, আপনি টেনশন করবেন না। আমি এখন একটা চাল চালবো যে ইয়ানা নিজে নয়নকে কাহার ধাক্কা দিয়ে বের করে দিবে। ইয়ানা তো জানে না নয়নের বাবার আসল সত্যিটা কি। তুই কি বলতে চাস তানভীর? আমি বলতে চাই, আমরা ইয়ানাকে এমন কিছু প্রমাণ দেখাবো যাতে ও বিশ্বাস করতে বাধ্য হয় যে নয়ন ওকে শুধু টাকার জন্যই বিয়ে করেছে। আর ওই ইমতিয়াজ আঙ্কেলের জালিয়াতি সব ফেক পেপার আমি রেডি করে ফেলেছি। ইয়ানা যখন দেখবে নয়নের বাবা আমাদের এত বড় ক্ষতি করেছিল, তখন ইয়ানা নিজেই নয়নকে শেষ করে দিবে। বাহ তানভীর, তুই তো দারুণ কাজ করেছিস। ইয়ানা এমনিতেই খুব রাগী, একবার যদি ওর মনে সন্দেহ ঢুকে যায় তাহলে নয়নের আর রক্ষা নাই। হ্যাঁ আন্টি, ইয়ানা শুধু আমার হবে, আর ওই নয়ন রাস্তায় রাস্তায় ভিক্ষে করবে। তানভীর আর রেহেনুমা শয়তানি হাসি হাসতে লাগলো। তারা বুঝতে পারছে না যে ইয়ানার ভালোবাসা কতটা গভীর। তারা জানে না যে ইয়ানা নয়নের জন্য পুরো দুনিয়াকে জ্বালিয়ে দিতে পারে। ফ্ল্যাটে তখন রাত অনেক গভীর। নয়ন ইয়ানার বুকে মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। ইয়ানা জেগে আছে, সে একদৃষ্টিতে নয়নের মুখের দিকে তাকিয়ে আছে। ইয়ানা নয়নের চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে বলল, তুই শুধু আমার নয়ন। আমার এই সুখের সংসারে কেউ যদি আগুন লাগানোর চেষ্টা করে আমি তাকে জ্যান্ত কবর দিব। তুই ঘুমা আমার জান, আমি তো সব কষ্ট ঢাল হয়ে আটকে দেব। ইয়ানা নয়নের কপালে একটা লম্বা কিস করে চোখ বন্ধ করে নিল। কাল সকালে হয়তো নতুন কোনো ঝড় আসবে, কিন্তু ইয়ানা জানে সে তার ভালোবাসার জোরে সব ঝড় পার করে দিবে। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে নয়নের মুখের উপরে এসে পড়ল। নয়ন চোখ পিটপিট করে তাকাতেই বুঝতে পারল ইয়ানা ওর বুকের উপরে মুখ লুকিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। ইয়ানার এক হাত নয়নের গলা পেঁচিয়ে ধরা। নয়ন মুচকে হেসে ইয়ানার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। ইয়ানা ঘুমের ঘুরে আরো শক্ত করে নয়নকে জড়িয়ে ধরে খসখসে গলায় বলল, তুমি এত সকালে উঠে পড়েছো নয়ন? আমি এখনো ঘুম থেকে উঠি নাই। তুমি উঠবা না, চুপচাপ আমার বুকে শুয়ে থাকো। ইয়ানা, সকাল হয়ে গেছে, আমাকে উঠতে হবে। আম্মুকে দেখতে যাব। আপনি আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরে আছেন কেন? একটু তো স্পেস দেন আমাকে। ইয়ানা চোখ না খুলেই নয়নের বুকে একটা আলতো করে কামড় দিয়ে দিল। নয়ন চমকে উঠে আহ করে শব্দ করে উঠল। ইয়ানা এবার চোখ খুলে লাল লাল চোখে নয়নের দিকে তাকিয়ে বলল, আমি স্পেস দিব না। আমার জিনিস আমি শক্ত করেই ধরবো। তুমি সারা জীবন এইভাবেই আমার কাছে আটকে থাকবা। আপনি কি পাগল ইয়ানা? একটা মানুষকে এভাবে জোর করে আটকে রাখা যায় না। আমাকে ছাড়েন, আমি উঠবো। নয়নের কথা শুনে ইয়ানার মেজাজ হঠাৎ গরম হয়ে গেল। ইয়ানা রেগে নয়নের উপরে উঠে বসে ওর দুই হাত খাটের সাথে চেপে ধরল। ইয়ানা নয়নের চোখের দিকে তাকিয়ে চিল্লাইয়া বলল, তুই আমার মুখের উপরে তর্ক করছিস নয়ন? তোর এত বড় সাহস? তুই
আমি তোকে শুয়ে থাকতে বলছি আর তুই বলছিস শুনবি? তুই আমার কথা শুনবি কি শুনবি না? ইয়ানা, আপনি আবার রেগে যাচ্ছেন। আমি তো শুধু ফ্রেশ হওয়ার কথা বলছিলাম। তুই একদম চুপ কর, একদম। আমি বলছি তুই এই খাট থেকে এক পাও নিচে ফেলতে পারবি না, মানে পারবি না। তুই কি চাস আমি তোকে এক্ষুনি এই খাটের সাথে বেঁধে ফেলি? ইয়ানার রাগ দেখে নয়ন চুপ হয়ে গেল। নয়ন বুঝতে পারলো এখন কথা বাড়ালে ইয়ানা আরো রেগে যাবে। নয়ন শান্ত কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, আমি উঠবো না, আপনি শান্ত হন। নয়ন কথা মেনে নেওয়ায় ইয়ানার রাগ মুহূর্তেই গলে জল হয়ে গেল। ইয়ানা নয়নের কলার ছেড়ে দিয়ে আবার ওর বুকের উপরে মাথা রাখলো। ইয়ানা এবার একদম মিষ্টি আর নরম কণ্ঠে বলল, তুই আমার কথা শুনলে আমার তো রাগ উঠবে না জান। তুমি শুধু আমার কথা মতো চলবা, দেখবা আমি তোমাকে কতটা ভালোবাসায় ভরিয়ে দিই। আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না নয়ন। আমি জানি ইয়ানা, আমি আপনার কথা শুনবো, কিন্তু আপনি এভাবে হুটহাট রেগে গিয়ে আমাকে তুই করে বলবেন না, আমার কষ্ট হয়। তুমি কথা না শুনলেই তুই করে বলবো। তুমি আমার বাধ্য স্বামী হয়ে থাকবা। আমি তোমাকে সারা জীবন তুমি করেই বলবো আর মাথায় তুলে রাখবো। এখন চুপচাপ আমাকে একটা মর্নিং কিস করো, তারপর আমরা ফ্রেশ হতে যাব। নয়ন বাধ্য হয়ে ইয়ানার ঠোঁটে একটা দীর্ঘ চুমু দিল। ইয়ানা খুশিতে চোখ বন্ধ করে দিল। কিছুক্ষণ পর দুইজন রেডি হয়ে ডাইনিং টেবিলে আসলো। ফারজানা আগে থেকেই বসে আছে। ইয়ানা নিজের হাতে ফারজানাকে খাবার বেড়ে দিল। তারপর নয়নের প্লেটে খাবার দিয়ে ইয়ানা নয়নের পাশে বসলো। ইয়ানা বলল, খালামণি, তুমি আজ সারাদিন রেস্ট নিবা আর নয়ন তুমি আজ আমার সাথে অফিসে যাবা। আমি তোমাকে একা বাসায় রেখে কোথাও যাব না। আমি অফিসে গিয়ে কি করবো ইয়ানা? আমি আম্মুর কাছেই থাকি না? তুই আবার আমার কথার অবাধ্য হচ্ছিস নয়ন। আমি বলছি তুই অফিসে যাবি মানে তুই যাবি। আমি তোকে চোখের আড়াল হতে দিব না। যা না বাপ, বউ যখন এত করে বলছে তুই ওর সাথে যা। ঠিক আছে আম্মু, আমি যাচ্ছি। ইয়ানা, আপনি রাগ করবেন না, আমি রেডি হয়ে আসছি। ইয়ানা মুচকি হাসলো। নয়ন আর ইয়ানা একসাথে অফিসে গেল। ইয়ানার বিশাল কেবিনে নয়নকে নিজের চেয়ারের পাশে একটা চেয়ার দিয়ে বসালো ইয়ানা। ইয়ানা নিজের কাজ করছে আর একটু পর পর নয়নের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে। হঠাৎ কেবিনের দরজা খুলে তানভীর আর রেহেনুমা প্রবেশ করলো। তানভীরের হাতে একটা ফাইল। ইয়ানা তানভীরকে দেখে রেগে উঠে দাঁড়ালো। ইয়ানা চিল্লাইয়া বলল, তোরা আবার আমার সামনে এসেছিস? তোদের আমি বলেছিলাম আমার ত্রিসীমানায় যেন না দেখি। ইয়ানা, তুই আমাদের অপমান করার আগে এই ফাইলটা একবার দেখ, তারপর তুই নিজেই ওই রাস্তার ছেলেদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি। আমার স্বামীকে রাস্তার ছেলে বলবি না আম্মু। আর আমি তোদের কোনো ফালতু ফাইল দেখতে চাই না। তোরা এক্ষুনি এখান থেকে বের হ। ইয়ানা, তুমি ফাইলটা দেখো, এখানে প্রমাণ আছে নয়নের বাবা ইমতিয়াজ আঙ্কেল কিভাবে আমাদের কোম্পানির টাকা চুরি করেছিল। নয়ন তোমাকে শুধু টাকার জন্যই বিয়ে করেছে, ওর মনে কোনো ভালোবাসা নাই। তানভীর জোর করে ফাইলটা ইয়ানার টেবিলে রাখলো। ইয়ানার রাগে ফাইলটা ছুঁড়ে ফেলে দিতে যাবে, কিন্তু তার চোখ পড়লো একটা পেপারের উপরে। সেখানে ইমতিয়াজের সিগনেচার আর কোম্পানির ব্যাংক ট্রান্সফারের ডিটেইলস। ইয়ানা থমকে গেল। ইয়ানা কাপা কাপা হাতে ফাইলটা তুলে নিল। নয়ন চেয়ার থেকে উঠে ইয়ানার পাশে এসে দাঁড়ালো। নয়ন বলল, ইয়ানা, এসব মিথ্যা। আমার আব্বু কখনোই এমন কাজ করতে পারে না, আপনি ওনাদের কথা বিশ্বাস করবেন না। ইয়ানা পেপারগুলো দেখতে দেখতে ওর চোখ লাল হয়ে গেল। রেহেনুমা আর তানভীর শয়তানি হাসি হাসতে লাগলো। ইয়ানা হঠাৎ ফাইলটা সজোরে টেবিলের উপরে ছুঁড়ে মারলো। ইয়ানা তানভীরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই কি ভেবেছিস তানভীর, এই ফেক পেপার দেখিয়ে তুই আমার আর নয়নের মাঝে সন্দেহ তৈরি করবি? ফেক না ইয়ানা, তুমি সিগনেচার মিলে দেখো, এটা 100% আসল। নয়নের রক্তই বেইমানি মিশে আছে। তানভীরের কথা শেষ হওয়ার আগেই ইয়ানা সজোরে তানভীরের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে তানভীর কয়েক পা পিছিয়ে গেল। ইয়ানা চিল্লাইয়া বলল, তুই আমার স্বামীর রক্ত নিয়ে কথা বলতিস? আমি এই সিগনেচার বিশ্বাস করি না। আমার বিশ্বাস শুধু আমার স্বামীর উপরে। নয়ন যদি বলে রাত তাহলে রাত, নয়ন যদি বলে ওর বাবা নির্দোষ তাহলে ওর বাবা নির্দোষ। ইয়ানা, তুই অন্ধ হয়ে গেছিস? তুই প্রমাণ দেখার পরে ওই ভিখারির ছেলেকে সাপোর্ট করছিস? হ্যাঁ, আমি অন্ধ। আমার ভালোবাসার জন্য আমি সব প্রমাণ আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারি। তুই আমার মা হয়েও আমার সুখ সহ্য করতে পারিস না। গার্ডস এই দুইটাকে
ঘাট ধাক্কা দিয়ে আমার অফিস থেকে বের করে দে। গার্ডরা রেহেনুমা আর তানভীরকে টেনে নিয়ে গেল। ইয়ানা হাঁপাতে হাঁপাতে চেয়ারে বসে পড়ল। নয়ন ইয়ানার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ইয়ানা প্রমাণ দেখার পরও নয়নকে এতটা বিশ্বাস করলো, এইটা নয়ন ভাবতেও পারে নাই। নয়ন ইয়ানার কাছে গিয়ে ইয়ানার হাত ধরলো। নয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ইয়ানা, আপনি আমাকে এতটা বিশ্বাস করেন? আপনি ওই পেপারসগুলো দেখলেন না? তুমি কি চাও আমি ওই ফালতু পেপারস দেখে তোমাকে সন্দেহ করি? নয়ন, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমার চোখের দিকে তাকালেই আমি বুঝতে পারি তুমি কতটা সৎ। আমার কোনো প্রমাণের দরকার নেই। ম্যাম, আমি সব প্রমাণ জোগাড় করেছি। তানভীর ওই পেপারসগুলো ফোর্স করছে, আর আমি ফাহিমের সাহায্যে তানভীরের সেই লোকের রেকর্ড ও জোগাড় করেছি যে এই ফেক সিগনেচার করেছে। নীলা একটা পেন ড্রাইভ ইয়ানার টেবিলে রাখলো। ইয়ানা মুচকি হেসে নয়নের দিকে তাকালো। ইয়ানা বলল, দেখলে নয়ন, আমি জানতাম ওই তানভীর একটা শয়তান। আমার ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। নীলা, এই প্রমাণগুলো এক্ষুনি পুলিশের কাছে পাঠিয়ে দে। ওই তানভীরকে আমি জেলের ভাত খাওয়াবো। জি ম্যাম, আমি এখনই ব্যবস্থা করছি। নীলা চলে গেল। ইয়ানা নয়নের চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি কাঁদছো কেন জান? আমি তো তোমার সাথেই আছি। আমি খুশিতে কাঁদছি ইয়ানা। আপনি আমাকে যে সম্মান আর বিশ্বাস দিয়েছেন, আমি সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকলেও সেই ঋণ শোধ হবে না। আবার ঋণ বলছিস তুই? আমি তোকে কতবার বলেছি স্বামী স্ত্রীর ভেতরে কোনো ঋণ থাকে না। তুই কি আমার কথা কখনো বুঝবি না নয়ন? সরি ইয়ানা, আমি আর কখনো বলবো না। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। ইয়ানা খুশিতে নয়নের ঠোঁটে আলতো করে একটা কিস করলো। অফিস শেষ করে তারা দুজনে বাসায় ফিরলো। রাতে ডিনার শেষ করে ফারজানাকে ঘুম পাড়িয়ে তারা নিজেদের রুমে আসলো। ইয়ানা আজ অনেক খুশি। ইয়ানা একটা লাল রঙের নাইট ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। নয়ন বিছানায় বসে এক দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়ে আছে। ইয়ানাকে আজ এতটা সুন্দর লাগছে যে নয়ন চোখের পলক ফেলতে পারছে না। ইয়ানা আয়নার ভেতর দিয়ে নয়নের তাকানো দেখে মুচকে হাসলো। ইয়ানা ঘুরে নয়নের কাছে এসে বসলো। ইয়ানা বলল, তুমি এভাবে কি দেখছো নয়ন? আমাকে আগে কখনো দেখো নাই। আপনাকে তো প্রতিদিন দেখি ইয়ানা, কিন্তু প্রতিদিন মনে হয় আপনি নতুন করে সুন্দর হচ্ছেন। সত্যি বলছো? তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি ইয়ানা। আজ আপনি অফিসে তানভীরকে যেভাবে জবাব দিয়েছেন, আমি বুঝতে পেরেছি আপনার ভালোবাসার কোনো তুলনা হয় না। ইয়ানা নয়নের কথা শুনে খুশিতে নয়নের গলা জড়িয়ে ধরলো। ইয়ানা নয়নের কানের কাছে ফিসফিস করে বলল, তুমি যদি আমাকে এতটাই ভালোবাসো তাহলে আজ আমাকে আদর করো নয়ন। আমি তোমার ভালোবাসা অনুভব করতে চাই। নয়ন ইয়ানার চোখের দিকে তাকালো। ইয়ানার চোখে একটা তীব্র তৃষ্ণা আর অধিকার বোধ। নয়ন আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। নয়ন ইয়ানাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। নয়ন ইয়ানার উপরে উঠে ওর মুখের দিকে তাকিয়ে থাকলো। ইয়ানা চোখ বন্ধ করে নিল। নয়ন ইয়ানার ঠোঁটে আলতো করে কিস করতে শুরু করলো। ইয়ানা নয়নের শার্টের বোতাম খুলতে লাগলো। দুজনের নিঃশ্বাসের শব্দ পুরো রুমে প্রতিধ্বনিত হতে লাগলো। ইয়ানা, আপনি এত সুন্দর কেন? তুমি আমাকে ভালোবাসো, তাই আমি তোমার কাছে সুন্দর। আমাকে আরো কাছে টেনে নাও নয়ন। নয়ন ইয়ানার ঘাড়ে মুখ ডুবিয়ে গভীর কিস করতে লাগলো। ইয়ানার সুখের আতিশয্যে নয়নের পিঠে খামচে ধরলো। দুজনের মধ্যকার সব দূরত্ব, সব অভিমান আজ রাতের আধারে মুছে গেল। ইয়ানা হঠাৎ নয়নের কান কামড়ে ধরে বলল, তুই আজ আমাকে এতটা আদর করবি যে আমি কাল বিছানা থেকে উঠতে পারবো না নয়ন। তুই শুধু আমার, এই কথাটা আজ তুই প্রতিটা স্পর্শে প্রমাণ করবি। আমি প্রমাণ করব ইয়ানা। আমি আপনাকে এতটা ভালোবাসবো যে আপনি সব কষ্ট ভুলে যাবেন। ইয়ানা নয়নের বুকের ভেতরে মুখ লুকিয়ে ফেললো। নয়ন ইয়ানাকে নিজের সাথে একেবারে মিশিয়ে নিল। এক তীব্র রোমান্টিক আর অধিকার বোধের খেলায় দুজন হারিয়ে গেল সুখের সাগরে। কোনো ষড়যন্ত্র, কোনো মিথ্যা আজ তাদের ভালোবাসাকে ছুঁতে পারলো না। ইয়ানার জেদ আর অধিকারের কাছে নয়ন আজ স্বেচ্ছায় বন্দী হয়ে গেল। পরের দিন সকালে তানভীরকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেল। জালিয়াতির অভিযোগে ওর নামে কেস করা হয়েছে। রেহেনুমা তানভীরকে বাঁচাতে অনেক চেষ্টা করলো, কিন্তু ইয়ানার প্রমাণের কাছে সব চেষ্টা ব্যর্থ হইল। রেহেনুমা বুঝতে পারলো ইয়ানার সাথে আর পারা যাবে না। ইয়ানা তার স্বামীকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে।
সকালে নয়নের ঘুম ভাঙলে সে দেখলো ইয়ানা এখনো ওর বুকের উপরে ঘুমিয়ে আছে। নয়ন ইয়ানার কপালে একটা লম্বা কিস করলো। ইয়ানা চোখ পিটপিট করে তাকালো। ইয়ানা মুচকি হেসে বলল, গুড মর্নিং জান, তুমি এত সকালে আমাকে কিস করছো? আমার তো দিনটা খুব ভালো যাবে। গুড মর্নিং ইয়ানা। আপনি কাল রাতে আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন যে আমি এখনো ঘোরের ভিতরে আছি। তুমি তো আমার স্বামী নয়ন, তোমাকে ভালোবাসা দেওয়াই তো আমার কাজ। কিন্তু তুমি যদি কখনো আমাকে কষ্ট দাও, আমি কিন্তু তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারবো। আমি আপনাকে কখনো কষ্ট দিব না ইয়ানা, আমি আপনাকে কথা দিচ্ছি। ইয়ানা নয়নকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই বিশাল পৃথিবীতে এখন শুধু তারা দুজন, আর তাদের এই পাগল করা ভালোবাসা। ইয়ানা জানে তার এই সিনিয়র বউয়ের স্টাইল নয়ন পুরোপুরি মেনে নিয়েছে, আর নয়নও জানে ইয়ানার মতো একটা পাগলি বউ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সকালের স্নিগ্ধ বাতাস জানালার পর্দা উড়িয়ে দিয়ে নয়নের মুখের উপরে আছড়ে পড়ছে। নয়ন চোখ পিটপিট করে তাকাতেই দেখলো ইয়ানা ওর বুকের উপরে থুতনি রেখে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ইয়ানার চোখে মুখে একটা অদ্ভুত মায়া আর ভালোবাসা। নয়ন মুচকে হেসে ইয়ানার গালে হাত রেখে বলল, গুড মর্নিং ইয়ানা। আপনি এত সকালে উঠছেন কেন? আমাকে ডাকেন নাই? গুড মর্নিং জান, তুমি এত সুন্দর করে ঘুমাচ্ছিলে যে আমার ডাকতে ইচ্ছে করে নাই। আমি শুধু তোমার ওই নিষ্পাপ মুখটা দেখছিলাম। তুমি জানো নয়ন, তুমি ঘুমালে তোমাকে একদম ছোট বাচ্চার মতো লাগে। আমি ছোট্ট বাচ্চা নাই ইয়ানা, আমি আপনার স্বামী। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি তোকে কতটা ভালোবাসি সেইটা তো তুই এখনো বুঝিস নাই নয়ন। তুই আমার জীবনের এমন একটা অংশ যাকে ছাড়া আমি একটা নিঃশ্বাস নিতে পারবো না। ইয়ানা আবেগের বশে নয়নকে তুই বলে ফেললো। নয়ন মুচকি হেসে ইয়ানাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। নয়ন ইয়ানার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ইয়ানা, আপনি আমাকে তুই করে বললে আমার এখন আর খারাপ লাগে না। আমি বুঝতে পারি আপনার এই তুই ডাকের ভিতরে কতটা অধিকার আর ভালোবাসা লুকিয়ে আছে। আপনি আমাকে সারা জীবন এভাবেই ভালোবাসবেন তো? সারা জীবন তো অনেক ছোট শব্দ নয়ন। আমি তোমাকে আমার মৃত্যুর পরেও ভালোবাসবো। তুমি শুধু আমাকে ছেড়ে কখনো যাওয়ার কথা ভাববা না। ইয়ানা নয়নের ঠোঁটে একটা গভীর চুমু দিল। সকালের এই মিষ্টি রোম্যান্স তাদের দুজনের সম্পর্ককে আরো গভীর করে তুলল। কিছুক্ষণ পর তারা রেডি হয়ে ড্রয়িং রুমে আসলো। ফারজানা ড্রয়িং রুমের সোফায় বসে কোরআন তেলাওয়াত করছে। ইয়ানা আর নয়নকে একসাথে দেখে ফারজানার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। ইয়ানা দৌড়ে গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরে বলল, খালামুনি, তুমি এত সকালে উঠে পড়েছো কেন? তোমার তো আরো রেস্ট নেওয়া দরকার ছিল। আমি তো এখন একদম সুস্থ ইয়ানা মা। তোদের দুজনকে এত সুখে দেখে আমার সব অসুখ এমনিতেই ভালো হয়ে গেছে। আল্লাহ তোদের সারা জীবন এইভাবে একসাথে ভালো রাখুক। ঠিক এমন সময় ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। ইয়ানা কাজের মেয়েকে দরজা খুলতে বলল। দরজা খুলতেই দেখা গেল রেহেনুমা দাঁড়িয়ে আছে। রেহেনুমার চোখ মুখ ফুলে আছে, চুল এলোমেলো। রেহেনুমাকে দেখলে মনে হচ্ছে সে অনেক কান্না করেছে। রেহেনুমাকে দেখে ইয়ানার মেজাজ মুহূর্তেই গরম হয়ে গেল। ইয়ানা চিল্লাইয়া বলল, তুই আবার আমার বাসায় এসেছিস? তোকে না আমি বলেছিলাম আমার ত্রিসীমানায় যেন না দেখি। তুই আজ কোন সাহসে আমার বাসায় ঢুকলি? রেহেনুমা দৌড়ে এসে ইয়ানার পায়ের কাছে পড়ে হাউমাউ করে কান্না করতে লাগলো। রেহেনুমা ইয়ানার পা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমাকে মাফ করে দে ইয়ানা, আমি সব বুঝতে পেরেছি। ওই তানবীর একটা শয়তান, ও আমাকে পথে বসিয়ে দিয়েছে। ও আমার সব প্রপার্টি জালিয়াতি করে নিজের নামে লিখে পালিয়েছে। আমার আর কিচ্ছু না ইয়ানা, আমি ভিখারি হয়ে গেছি। রেহেনুমার কথা শুনে ইয়ানা তাচ্ছিল্যের একটা হাসি দিল। ইয়ানা নিজের পা এক ঝটকায় সরিয়ে নিয়ে রেহেনুমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, খুব ভালো হয়েছে। তুই আমার স্বামীকে ভিখারি বলতি না, আজ তুই নিজেই ভিখারি হয়ে গেছিস। এইটা আল্লাহর বিচার। তুই আমার আপন খালামণিকে রাস্তায় বের করে দিতে চেয়েছিলি, আজ তুই নিজেই রাস্তায় এসে পড়েছিস। তুই আমার স্বামীর নামে মিথ্যা অপবাদ দিয়েছিস। আজ তোর চোখের সামনে ওই শয়তান তানভীর তোকে পথে বসিয়েছে। আমি ভুল করেছি ইয়ানা, আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে তোরা ক্ষমা করে দে। ফারজানা বাবু, তুই আমাকে মাফ করে দে।
আমি তোর অনেক বড় ক্ষতি করেছি। রেহেনুমা ফারজানার পায়ের কাছে গিয়ে কাঁদতে লাগলো। ফারজানার চোখে পানি চলে আসলো। ফারজানা নিজের আপন বোনকে এভাবে ফ্লোরে পড়ে কাঁদতে দেখে সহ্য করতে পারলো না। ফারজানা রেহেনুমাকে তুলে বুকে জড়িয়ে ধরলো। ফারজানা বলল, তুই কাঁদছিস বুবু? তুই তো আমার আপন বোন, তোকে কি আমি কখনো পর করতে পারি? আমি তোকে অনেক আগেই মাফ করে দিয়েছি। খালামণি, তুমি ওকে মাফ করতে পারো, কিন্তু আমি ওকে কখনো মাফ করব না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হ। তুই আমার আর আমার স্বামীর জীবনে অনেক অশান্তি করেছিস, তোকে আমি কখনোই সহ্য করব না। ইয়ানা রেহেনুমাকে ধাক্কা দিয়ে দরজার দিকে নিয়ে যেতে লাগলো। ঠিক তখনই নয়ন ইয়ানার হাত শক্ত করে ধরে ফেললো। নয়ন ইয়ানার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, ইয়ানা প্লিজ ওনাকে ছেড়ে দেন। উনি আপনার আপন আম্মু, ওনার সাথে এভাবে আচরণ করাটা ঠিক হচ্ছে না। তুই মাঝখানে কথা বলবি না নয়ন। ও তোর সাথে কি করেছে তুই ভুলে গেছিস? ও তোকে সবার সামনে কত অপমান করেছে, তোর বাবার নামে মিথ্যা কথা বলেছে। আমি ওকে কখনো এই বাসায় থাকতে দিব না। আমি কিছু ভুলি নাই ইয়ানা, কিন্তু উনি এখন নিজের ভুল বুঝতে পেরেছেন। মানুষ তো ভুল করেই শেখে। ওনাকে যদি আপনি আজ বের করে দেন, তাহলে আপনার আর ওনার ভিতরে পার্থক্য কি থাকলো? আপনি তো অনেক বড় মনের মানুষ ইয়ানা, আপনি ওনাকে মাফ করে দেন। নয়নের কথা শুনে ইয়ানা থমকে গেল। ইয়ানা নয়নের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ইয়ানা নয়নের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। নয়নের চোখে কোনো রাগ নাই, কোনো প্রতিশোধের স্পৃহা নাই, আছে শুধু একটা অসীম ক্ষমা আর মায়া। ইয়ানা বুঝতে পারলো ওর স্বামী কতটা পবিত্র মনের মানুষ। যে মানুষটা তাকে এত অপমান করেছে, আজ সেই মানুষের জন্যই নয়ন সুপারিশ করছে। ইয়ানার চোখের কোণায় পানি জমে গেল। ইয়ানা রেহেনুমার দিকে তাকিয়ে বলল, তুই আজ শুধু আমার স্বামীর জন্য এই বাসায় থাকার সুযোগ পেলি। নয়ন যদি আজ তোর হয়ে কথা না বলতো, আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। তুই নয়নকে কত অপমান করেছিস, আর আজ সেই নয়নই তোকে আশ্রয় দিল। তুই ওর পায়ের যোগ্যও না। রেহেনুমা হাউমাউ করে কান্না করে নয়নের হাত জড়িয়ে ধরল। রেহেনুমা বলল, আমাকে তুই মাফ করে দিস বাপ। আমি তোকে চিনতে পারি নাই। তুই সত্যি অনেক বড় মনের মানুষ। তুই আর রিয়ানা সারা জীবন সুখে থাক। আমি তোদের জন্য শুধু দোয়াই করব। নয়ন রেহেনুমাকে ধরে সোফায় বসিয়ে দিল। নয়ন কাজের মেয়েকে রেহেনুমার জন্য পানি আর খাবার আনতে বলল। ইয়ানা ড্রয়িং রুম থেকে সোজা নিচের রুমে চলে গেল। নয়ন বুঝতে পারলো ইয়ানা ভেতরে ভেতরে অনেক ইমোশনাল হয়ে পড়েছে। নয়ন ফারজানাকে রেহেনুমার কাছে রেখে ধীর পায়ে মাস্টার বেডরুমে গেল। রুমে ঢুকে নয়ন দেখলো ইয়ানা জানালার পাশে দাঁড়িয়ে নীরবে কাঁদছে। নয়ন পেছন থেকে গিয়ে ইয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরলো। নয়ন ইয়ানার ঘাড়ে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আপনি কাঁদছেন কেন ইয়ানা? আমি কি কিছু ভুল বলেছি? তুই আমাকে কাঁদিয়েছিস নয়ন। তুই এতটা ভালো কেন? তুই কেন সবার এত ভালো চাস? যে মানুষটা তোকে এত কষ্ট দিল, তুই তাকে কত সহজে মাফ করে দিলি। তুই তো আমাকেও এইভাবে মাফ করেছিস, তাই না? আমি তোকে বিয়ের প্রথম দিন কত অপমান করেছিলাম, তোকে কিনে নেওয়ার কথা বলেছিলাম, তুই তো সব ভুলে আমাকে আপন করে নিয়েছিস। ইয়ানা ঘুরে নয়নের বুকে মাথা ঠুকতে লাগলো। ইয়ানা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, তুই আমাকে তোর এতটা যোগ্য ভাবিস কিভাবে নয়ন? আমি তো তোর মতো এত ভালো না। আমি তো শুধু রেগে যাই, শুধু জেদ করি। তুই আমাকে এত ভালোবাসিস কিভাবে? নয়ন ইয়ানার দুই গাল হাত দিয়ে শক্ত করে ধরে ওর চোখের পানি মুছে দিল। নয়ন ইয়ানার চোখের দিকে তাকিয়ে একটা মায়াবী হাসি দিয়ে বলল, কারণ আমি জানি আপনার এই জেদ আর রাগের পিছনে কতটা ভালোবাসা লুকিয়ে আছে ইয়ানা। আপনি আমাকে কিনে নেন নাই, আপনি তো নিজের সব ভালোবাসা দিয়ে আমাকে ঋণী করে ফেলেছেন। আপনি আমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়েছেন, নিজের মাকে পর্যন্ত অপমান করেছেন শুধু আমার সম্মান বাঁচানোর জন্য। আমি আপনাকে কিভাবে ভালোবাসবো না বলেন? আমি তোকে কিনি নাই নয়ন, আমি তো নিজেকে তোর কাছে বিক্রি করে দিয়েছি। আমি তোর কাছে বিক্রি হয়ে অনেক সুখে আছি জান। তুই শুধু আমাকে এইভাবে তোর বুকের ভেতরে লুকিয়ে রাখবি। আমি আপনাকে আমার কলিজার ভিতরে লুকিয়ে রাখবো ইয়ানা। কেউ আপনাকে আমার থেকে দূরে নিতে পারবে না। ইয়ানা খুশিতে নয়নের ঠোঁটে একটা গভীর চুমু দিল। এই চুমুতে কোনো রাগ ছিল না, ছিল শুধু একটা পরম নির্ভরতা আর আত্মার শান্তি। কিছুক্ষণ পর ইয়ানা মুখ সরিয়ে নিয়ে বলল,
আজ বিকেলে তুই আর আমি কোথাও ঘুরতে যাব না নয়ন। আজ আমি আমার স্বামীর সাথে একটা সুন্দর সন্ধ্যা কাটাবো। তুই রেডি থাকবি। কিন্তু ইয়ানা, আম্মু আর খালামণিকে একা রেখে আমরা কিভাবে যাব? তুই আবার আমাকে না বলেছিস নয়ন? আমি বলছি আমরা ঘুরতে যাব মানে আমরা যাব। খালামণিরা নিজেরা গল্প করবে, আমাদের কোনো দরকার নাই ওদের। তুই যদি আর একটাও কথা বলিস, আমি কিন্তু তোকে এই রুমের ভেতরেই সারাদিন আটকে রাখবো। ইয়ানার ধমক শুনে নয়ন শব্দ করে হেসে দিল। নয়ন ইয়ানার কপালে কিস করে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে। আমার সিনিয়র বউ যা বলবে আমি তাই শুনবো। আমি রেডি থাকবো। বিকালবেলা ইয়ানা একটা লাল শাড়ি পরে রেডি হইল। ইয়ানাকে লাল শাড়িতে এতটা সুন্দর লাগছে যে নয়ন হাঁ করে তাকিয়ে আছে। ইয়ানা নয়নের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি দেখছো এইভাবে? বউকে কি আগে কখনো শাড়ি পরতে দেখো নাই? দেখেছি ইয়ানা, কিন্তু আজ আপনাকে এত সুন্দর লাগছে যে আমার চোখ সরছে না। আমার তো মনে হচ্ছে আপনাকে নিয়ে কোথাও না গিয়ে এই রুমে আটকে রাখি। নয়নের মুখে এমন কথা শুনে ইয়ানা অবাক হয়ে গেল। ইয়ানা খুশিতে নয়নের কাছে এসে ওর গলার টাইটা ধরে নিজের দিকে টেনে নিল। ইয়ানা ফিস ফিস করে বলল, তুই তো দিন দিন অনেক রোমান্টিক হয়ে যাচ্ছিস নয়ন। তুই চাইলে আমরা রুমেই থাকতে পারি, আমার কোনো সমস্যা নাই। না না, আপনি এত সুন্দর করে সেজেছেন, চলুন বাইরে থেকেই ঘুরে আসি। ইয়ানা হাসতে হাসতে নয়নের হাত ধরে বাসা থেকে বের হইল। ইয়ানা নয়নকে নিয়ে একটা বিশাল 5 স্টার হোটেলের রুফটপে আসলো। পুরো রুফটপটা লাল গোলাপ আর ক্যান্ডেল দিয়ে সাজানো। নয়ন অবাক হয়ে চারিদিকে তাকাচ্ছে। পুরো রুফটপে তারা দুজন ছাড়া আর কেউ নাই। ইয়ানা পুরো জায়গাটা বুক করে রেখেছে শুধু তাদের জন্য। ইয়ানা নয়নের হাত ধরে একটা সুন্দর ডেকোরেট করা টেবিলের সামনে নিয়ে গেল। ইয়ানা, এইসব কি? আপনি এত কিছু কখন করলেন? আমার স্বামীর জন্য আমি সব করতে পারি নয়ন। আজ আমাদের নতুন জীবনের শুরু, তাই আমি চেয়েছি এই সন্ধ্যাটা শুধু আমাদের হোক। এখানে কেউ আমাদের ডিস্টার্ব করতে আসবে না। ইয়ানা নয়নকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজে ওর উল্টো দিকের চেয়ারে বসলো। তাদের জন্য অনেক রকমের খাবার সার্ভ করা হলো। ইয়ানা নিজের হাতে নয়নকে খাইয়ে দিতে লাগলো। নয়নের চোখের কোণায় খুশির পানি টলটল করছে। নয়ন ইয়ানার হাতটা শক্ত করে ধরে বলল, আপনি আমাকে এত সুখ দিচ্ছেন ইয়ানা, আমি তো ভয় পাচ্ছি। এত সুখ কি আমার কপালে সইবে? চুপ একদম। তুই আবার ফালতু কথা বলছিস। তোর কপালে আমি সব সুখ লিখে দিয়েছি নয়ন। তোকে কষ্ট দেওয়ার ক্ষমতা কারণ নেই। তুই শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাক আর অনুভব কর আমি তোকে কতটা ভালোবাসি। খাওয়া শেষ করে ইয়ানা নয়নের হাত ধরে রুফটপের একদম রেলিং এর কাছে নিয়ে গেল। উপর থেকে পুরো শহরের আলো দেখা যাচ্ছে। ইয়ানা পেছন থেকে নয়নকে শক্ত করে জড়িয়ে ধরে ওর পিঠে মুখ রাখলো। নয়ন, তুই জানিস আমি যখন প্রথম তোকে দেখেছিলাম তুই অনেক ছোট ছিলি, কিন্তু তোর ওই মায়াবী চোখগুলো আমাকে সেই দিনই পাগল করে দিয়েছিল। আমি তোকে নিজের করার জন্য কত বছর অপেক্ষা করেছি। তুই যখন আমাকে ম্যাডাম বলে ডাকতি, আমার বুকের ভেতর কেমন যেন আগুন জ্বলে যেত। আমি চাইতাম তুই আমাকে অধিকার নিয়ে ডাকবি, তুই আমাকে বউ বলে ডাকবি, তুই আমাকে বউ বলবি। আমি তো বুঝতে পারি না ইয়ানা। আমি তো ভাবতাম আপনি অনেক রাগী, আমাকে দেখতে পারেন না। আমি তো ভয়ে আপনার সামনে দিয়ে হাঁটতামও না। তুই আমাকে তোর বউ বলবি। আমি রাগে ছিলাম কারণ তুই আমাকে বুঝতে পারতি না। আমি তোকে এত ভালোবাসতাম আর তুই ওই মায়ার সাথে হাসি মুখে কথা বলতি। আমার তো ইচ্ছে করতো ওই মায়ার গলা টিপে ধরে মেরে ফেলি। তুই শুধু আমার, এই কথাটা তোকে বোঝানোর জন্যই আমি খালামণির অসুস্থতার সুযোগ নিয়েছিলাম। আমি জানি আমি অন্যায় করেছিলাম, কিন্তু আমি তোকে ছাড়া বাঁচতে পারতাম না নয়ন। ইয়ানার কথাগুলো শুনে নয়ন ইয়ানার দিকে ঘুরে দাঁড়ালো। নয়ন ইয়ানার দুই চোখের পানি নিজের ঠোঁট দিয়ে মুছে দিল। নয়ন ইয়ানার চোখের দিকে তাকিয়ে খুব গভীর আর আবেগপূর্ণ কণ্ঠে বলল, আপনি কোনো অন্যায় করেন নাই ইয়ানা। আপনি আমাকে জোর করে বিয়ে না করলে আমি হয়তো সারা জীবন বুঝতেই পারতাম না যে এতটা পাগলের মতো আমাকে কেউ ভালোবাসতে পারে। আপনি আমার জীবনটা আলো দিয়ে ভরিয়ে দিয়েছেন। আমি এখন আর ওই পুরনো নয়ন নাই, আমি এখন শুধু ইয়ানার নয়ন। ইয়ানা খুশিতে নয়নের ঠোঁটে একটা তীব্র চুমু দিল। এই চুমুতে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু একটা দীর্ঘদিনের না পাওয়া ভালোবাসার পূর্ণতা।
নয়ন ইয়ানার কোমর শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। শহরে হাজারো আলোর মাঝে তারা দুজন নিজেদের ভালোবাসায় হারিয়ে গেল। রাত 10টার দিকে তারা বাসায় ফিরল। বাসায় এসে তারা দেখলো রেহেনুমা আর ফারজানা গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। ইয়ানা মুচকি হেসে নয়নকে নিয়ে নিজেদের মাস্টার বেডরুমে আসলো। ইয়ানা দরজা লক করে দিয়ে নয়নের দিকে ঘুরে দাঁড়ালো। ইয়ানার চোখে মুখে একটা তীব্র তৃষ্ণা। ইয়ানা ধীর পায়ে নয়নের কাছে এসে ওর শার্টের বোতাম এক একটা করে খুলতে লাগলো। ইয়ানা, আপনি এত অধৈর্য হয়ে যাচ্ছেন কেন? তুই আমাকে পাগল করে দিয়েছিস নয়ন। আমি আজ তোকে একটা মুহূর্তের জন্যও ছাড়বো না। তুই আজ সারা রাত শুধু আমাকে আদর করবি। ইয়ানা নয়নকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। ইয়ানা নয়নের উপরে উঠে বসে ওর বুকে মুখ ডুবিয়ে দিল। ইয়ানার প্রতিটি কিস যেন নয়নের শরীরে একটা বিদ্যুৎ তৈরি করছে। নয়ন চোখ বন্ধ করে ইয়ানার চুলে হাত ডুবিয়ে দিল। ইয়ানা মুখ তুলে নয়নের দিকে তাকিয়ে একটা অদ্ভুত মাদকতা ভরা হাসি দিয়ে বলল, তুই আজ আমাকে তোর নিজের করে নে নয়ন। তোকে এতটা ভালোবাসবো যে আমি সব ভুলে যেতে চাই। আমি আপনাকে এতটা ভালোবাসবো ইয়ানা, যে আপনি আমাকে ছাড়া আর কোনো কিছুর কথা ভাবতেই পারবেন না। নয়ন এক ঝটকায় ইয়ানাকে নিচের নিচে নিয়ে আসলো। ইয়ানা নয়নের বুকে খামচি ধরে চোখ বন্ধ করে নিল। নয়ন ইয়ানার ঘাড়ে, ঠোঁটে, সারা মুখে পাগলের মতো চুমু দিতে লাগলো। দুজনের নিঃশ্বাসের শব্দ পুরো রুমে প্রতিধ্বনিত হতে লাগলো। তাদের মধ্যকার সব অভিমান, সব দূরত্ব, সব ষড়যন্ত্র আজ এই ভালোবাসার কাছে হার মানল। ইয়ানা নয়নের কানের কাছে ফিসফিস করে বলল, তুই শুধু আমার নয়ন, আমার এই সিনিয়র বউয়ের অধিকার তুই সারা জীবন এইভাবেই মেনে নিবি। আমি আপনার সব অধিকার মেনে নিয়েছি ইয়ানা, আমি শুধুই আপনার। এক তীব্র রোমান্টিক অধিকার বোধ আর নিঃস্বার্থ ভালোবাসার খেলায় দুজন মানুষ চিরদিনের জন্য এক হয়ে গেল। কোনো ষড়যন্ত্রকারী আর তাদের আলাদা করতে পারল না। ইয়ানা সেই জেদ আর রাগের পিছনে লুকিয়ে থাকা বিশাল ভালোবাসার কাছে নয়ন স্বেচ্ছায় বন্দী হয়ে গেল সারা জীবনের জন্য।